ফার্মাসি পড়া মানে কি? আমরা এখনকার দিনে চাই আর না চাই ফার্মাসিটার সঙ্গে যুক্ত হয়ে যায়। আমরা লাস্টেও দেখেছি এখনকার যা দিন চলছে, মানুষ যদি খাবার খেতেও ভুলে যায়, ওষুধ খেতে ভুললে হবে না। আগেকার দিনে ধরুন আজকে থেকে যদি আমি 30 বছর পিছনে যাই না কোথাও, তখন আমরা মাথায় রাখতাম যে ফার্মাসি পড়া মানেই হচ্ছে ওষুধের দোকানে লাইসেন্স পাওয়া বা ওষুধের দোকান চালানো, যেটা আমাদের ওই বলে হচ্ছে ডি ফার্ম, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি। আচ্ছা, ওটা করলে বেসিক্যালি আমরা যেটা পাই, আমরা একটা রেজিস্ট্রেশন পাই, যেটা আপনি বললেন যে ওষুধের দোকান চালানোর জন্য, যেটা হচ্ছে অপরিহার্য। এই ডিফার্ম করে আমরা শুরুর দিকে বা একটু সিনিয়র হয়ে গেলে কিরকম আমরা স্যালারি আশা করতে পারি? ফার্ম ডি, ওটাও কি তাহলে ডিফার্মই? ডক্টরসরা ডায়াগনোসিস করে দিল যে আপনার কি হয়েছে, ফার্ম ডি আপনাকে প্রেসক্রিপশন লিখে দিতে পারে। আমি ডিফার্ম পড়তে চাই, গভর্নমেন্টের কি কলেজ আছে ডিফার্ম পড়ার? দেখুন, সরকারি কলেজ যদি আপনি দেখতে চান আমাদের খুবই কম আছে ফার্মাসিতে, খুবই কম। বি ফার্ম পড়তে গেলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেমিস্ট্রির নলেজ খুব ভালো হতে হবে। কোন ধরুন ফার্মাসি যেরকম বর্তমান অবস্থা, মানে আমার জানা নেই যে ফার্মাসি পড়ে কেউ বসে থাকতে পারে বলে। এটা খুব দারুণ পজিটিভ একটা স্টেটমেন্ট। হ্যাঁ, ফার্মাসিস্ট আছে ধরুন কোনো মেডিসিন শপে, তার ফার্স্ট কাজ হচ্ছে একটা ডক্টর যিনি প্রেসক্রাইব করে দিয়েছেন, কিন্তু তার চেয়ে একটা পেশেন্টকে কাউন্সিল করা, যে ডক্টর যেটা প্রেসক্রিপশনে লিখেছেন সেটা পেশেন্ট অবধি পৌঁছে দেওয়া। ডাবল কাউন্সিলিং হচ্ছে একটা খুব জরুরি ফার্মাসিস্টের ফার্স্ট কাজ, যখন আমি কাউকে একটা মেডিসিন ডিসপেন্স করছি বা ডিসপ্যাচ করছি। এই যে গভর্নমেন্ট জব আপনারা কি দেখছেন এখন ওয়েস্ট বেঙ্গলে, কিরকম পরিমাণে ফার্মাসিস্ট বা এর জন্য ভ্যাকেন্সি বেরোচ্ছে বা কি মনে হ্যাঁ, হচ্ছে? দেখুন লাস্ট টাইমও তো বেরিয়েছিল ফার্মাসিস্টের জন্য ভ্যাকেন্সি, প্রত্যেক বছরই বেরোয়। আচ্ছা আচ্ছা, প্রবাবলি আমরা আশা করছি এই বছর আরো বেশি বেরোবে। ঠিক তাই। এআই কি আপনার কি মনে হয় এই জবকে কোনো রকম ভাবে এফেক্ট করতে পারে জিনিসটা, যে ফার্মাসির জব অতটা থাকবে না বা কিছু না, নতুন রূপ নেবে এবং সেটার নতুন নতুন সুযোগ তৈরি করবে? আপনার কি মনে হয়? এআই আমাদের কাজটাকে আরেকটু ইজি করে দিতে পারে, ইজি করতে পারে এবং তাড়াতাড়ি করার ব্যবস্থা করতে পারে। নমস্কার। আজকে এআই এর যুগে আমাদের বোধহয় সব থেকে যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় বসি সেটা হচ্ছে কোন চাকরিগুলো আমাদের থাকবে না, কোন চাকরিগুলো আরও বেড়ে উঠবে, কোন ধরনের ক্ষেত্রে আমরা চাকরি করতে পারি বা কোন ধরনের ক্ষেত্রে চাকরিতে অবশ্যই যাওয়া উচিত না। এই বিভিন্ন কোশ্চেনের মধ্যে, এবং এটা যে কোনো আমাদের প্রত্যেক ফ্যামিলিতে তাদের যে ছোটরা আছে যারা নতুন করে কোনো কেরিয়ারের সন্ধান করছেন, তাদের কাছে এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় চিন্তা করি যে সঠিক পথটা কোনটা, কারণ একবার যদি কোনো পথে আমি 2-3 বছর এগিয়ে যাই, তারপর আবার পিছিয়ে এসে অন্য কোনো একটা কেরিয়ারের সন্ধান করা বোধহয় যুক্তিযুক্ত নয়। আর এই সময়ও এই দ্রুত সমাজে কারোর কাছে নেই। আমাদের সমাজ বহুদিন ধরে হাত ধরে এগিয়ে চলেছে, সে মেডিকেল হতে পারে, সে ফার্মাসি হতে পারে বা ইঞ্জিনিয়ারিং হতে পারে। আমরা আজকে এরকমই একটি কেরিয়ারের খোঁজ দেব, সেটাকে নিয়ে আলোচনা করব। আজকে আমরা পেয়েছি ইস্ট ওয়েস্ট গ্রুপ অফ ইনস্টিটিউট বর্ধমানের ফার্মাসির এইচওডি মিসেস গার্গী শেটকে। আমরা আজকে উনার কাছ থেকে জেনে নেব দীর্ঘদিন ধরে উনি এই ফার্মাসি লাইন নিয়ে কাজ করছে, অবশ্যই নিজে তিনি ফার্মাসি লাইনের পড়ুয়া, এবং সঙ্গে বহু মানুষকে এই কেরিয়ারের ক্ষেত্রে এই লাইনে কি করে উন্নতি করা যায়, কিভাবে কি সুযোগ সুবিধা আছে তা মানুষকে বুঝিয়ে চলছেন এবং গাইড করে চলেছেন। তো আমরা সেই সুযোগে উনার কাছ থেকে সেই গাইডেন্সটা নিয়ে নেব। আমরা জেনে নেব ফার্মাসি কি, কীরকমই বা তাতে কোর্স হয়, তাতে ডিপ্লোমা হয় না ডিগ্রি হয়, কি বা কাজের সুবিধা, এবং কাজের সুবিধার মধ্যে আমরা কি ধরনের আমাদের বেতন হতে পারে যখন আমরা পাশ করে বেরোবো। কারণ আমরা যাই করি না কেন, আলটিমেটলি এই কোশ্চেন তো আমাদের সবার মনের মধ্যে থাকে যে আলটিমেটলি আমি কত বেতন পেতে পারি, কতটা টাকা পয়সা পেতে পারি। তাহলে সেই জায়গা থেকেই আমরা যে ফার্মাসি সম্বন্ধে জানি, এই কথা থেকেই বুঝতে পারি ফার্মাসি হচ্ছে যুক্ত ওষুধের সঙ্গে, যে ওষুধ কিন্তু আমরা চাই বা না চাই প্রত্যেক পরিবারের একটা অংশ। তো সেই ফার্মাসি নিয়েই যদি কেরিয়ার গঠন করা যায় সে তো খুবই ভালো কথা। তাহলে আমরা যখন আমাদের আশেপাশের দিকে তাকাই, কোনো না কোনো ক্ষেত্রে মনে হয় ফার্মাসি করা মানে বোধহয় ফার্মাসি চালানো, কোনো একটা ওষুধের দোকান চালানো। সত্যি কি তাই না? এছাড়াও অনেক অনেক বড় ব্যাপার এটা। তাহলে আমি প্রথম কোশ্চেনই ম্যামকে করব, সেটা হচ্ছে ফার্মাসি চালানো মানে কি? যেটা আমাদের যে গতানুগতিক ধারণা থাকে না, যে একটা ওষুধের দোকানে না ফার্মাসিস্ট লাগে, এবং সেটা লাইসেন্স পেতে হলেও ফার্মাসিস্টের একজনের অনুমতি দরকার, কনসেন্ট দরকার। তাহলে কি সেটা শুধুই এইটুকু না ফার্মাসি পড়া মানে
কি? দেখুন, আপনি একটা কথা প্রথমেই বললেন যে আমরা এখনকার দিনে চাই আর না চাই ফার্মাসিটার সঙ্গে যুক্ত হয়ে যায়। মানে আমরা লাস্টেও দেখেছি এখনকার যা দিন চলছে, মানুষ যদি খাবার খেতেও ভুলে যায়, ওষুধ খেতে ভুললে হবে না। ঠিক তাই। মানে খাবারের থেকে আই গেস ওষুধই বেশি লাগে। একদম তাই। আগেকার দিনে ধরুন আজকে থেকে যদি আমি 30 বছর পিছনে যাই না, কোথাও তখন আমরা মাথায় রাখতাম যে ফার্মাসি পড়া মানেই হচ্ছে ওষুধের দোকানে লাইসেন্স পাওয়া বা ওষুধের দোকান চালানো। এই জিনিসটা অনেক আগে এরকমই একটা ধারণার মধ্যে ছিল যে ওষুধের দোকান খুলতে গেলে ফার্মাসি লাগে, ওটা পড়তে গেলেই শুধু ফার্মাসি পড়তে হয়। কিন্তু এখন যদি আপনি বর্তমান সমাজে আসেন, আমার মনে হয়, দেখুন আমি যেহেতু ফার্মাসি এই ট্রেডে আছি, আমি ডেফিনেটলি বলবো আমারটা বেটার, বাট আমার মনে হয় ফার্মাসি এখন একমাত্র ট্রেড যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। একটা তো ধরুন আপনি ওষুধের দোকান চালাতে পারেন, এটা তো একদম ম্যান্ডেটেড যে তার জন্য ফার্মাসিই পড়তে হবে। তারপর ধরুন ওষুধ যে তৈরি হবে, তৈরিটা কোথা থেকে হবে, মানে ম্যানুফ্যাকচারিং। তো আমাদের ধরুন ফার্মাসির যে মূল জিনিসটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে? মেডিসিনের প্রোডাকশন, ধরুন প্রোডাকশন হলো, তারপর ধরুন সেটাকে মার্কেটে আনতে গেলে কোনো জিনিস যখন প্রোডাকশন হচ্ছে সেটাকে যদি আপনার রিসেল ভ্যালু না থাকে তো সেটা তো বানিয়ে লাভ নেই। তো সেখানেও যদি আপনি আসতে পারেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা খুব হাই পেড জব আমাদের। তারপর সেখান থেকে আসো, ধরুন মেডিসিন চলছে, খাচ্ছে, লিখছে, তার ধরুন বিভিন্ন যে অ্যাডভার্স এফেক্ট আসতে পারে, পজিটিভ দিকও আসতে পারে, নেগেটিভ দিকও আসতে পারে, সেই দিক একটা কাজ করছে বিশাল বড় একটা ফার্মাসি লেভেলের, সেটা ধরুন ফার্মাকোভিজিলেন্স। ঠিক আছে? তো মানে মানে তার সাইড এফেক্ট গুলোকে খুঁজে বার করা বা তার উপকার অপকারিতা যাই আছে না সেটাকে খুঁজে বার করা। একদম। মানে এই কনসেপ্টটা ওই যে আগেকার দিনে ছিল ফার্মাসি পড়া মানে শুধু ওষুধের দোকান খুলে বসে যেতে হবে, এখনকার দিনে বা সাধারণ মানুষের কাছে এখনো অনেক ভাবে অনেকে। এখনো ধরুন যদি আমার বাবাকেই জিজ্ঞেস করেন, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মানে আমার বাবাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ফার্মাসি কি জন্য তোমার মেয়ে পড়েছে, আমার বাবা বলে দেবে ওই আমার একটা ওষুধের দোকান ছিল তো ওটা চালাবার জন্য আমি আমার মেয়েকে ফার্মাসি পড়িয়েছি। মানে আমি যখন পড়েছি আমাকেও কিন্তু কাউন্সিল করার কেউ ছিল না যে ফার্মাসি পড়ে কি জায়গায় কতগুলো ব্রাঞ্চে যাওয়া যেতে পারে। আমিও বেসিক্যালি ভেবেছিলাম ওষুধের দোকানে বসতে হবে, যে জন্য আমার নিজেরও হয়তো সেই টাইমে ফার্মাসি পড়ার এত ইচ্ছাই ছিল না। আমি ভেবেছিলাম যে ইঞ্জিনিয়ারিং পড়বো, এমএনসিতে যাব। পরে বুঝলাম ফার্মাসি এমন একটা ট্রেড হচ্ছে যেটা পড়ে যদি আমি চাই এমএনসিতে যেতে, ফার্মাকোভিজিলেন্সে আমি সেটাতেও যেতে পারবো। তো ফার্মাসি হচ্ছে একটা মানে হিউজ কোর্স, মানে হিউজ জায়গায় আপনি যেতে পারেন এইটা পড়ে, আর মাল্টিপল ব্রাঞ্চে। তার মানে কনস্ট্রিকশন অনেক কম হবে, সেই অনুযায়ী নিজের চয়েস, নিজের কাজের সুবিধা এবং যেটাকে আমি বলতে চাই কাজের যে আমার ইচ্ছা, কোন ফিল্ডে কাজ করতে চাই, অপশন থাকবে। একদম, মানে মাল্টিপল অপশন, মানে যেটাতে আপনি যেতে পারবেন সেটা দিয়ে আপনি যেতে পারেন, সেটা গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট হোক। রাইট, ঠিক তাই। তাহলে ফার্মাসি পড়ে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর দুটোতেই আমাদের কাজের সুযোগ আছে, এবং সেখান থেকে কি আমাদের যেটা এতদিনের ধারণা যে একটি ওষুধের দোকান চালানোর জন্য আমাদের যেমন ফার্মাসিস্টকে জরুরি, তেমনভাবেই কোনো যে এত ওষুধ আমরা খাচ্ছি আজকালকার দিনে সেটা যেন সঠিকভাবে ম্যানুফ্যাকচার করা যায়, সেটার জন্য কিন্তু ফার্মাসিস্টরাই সেই কাজ আমাদের জন্য করে থাকেন। এছাড়াও ম্যাডাম যেভাবে বললেন সেটাতে হচ্ছে রিসার্চ বা ফার্মাকোভিজিলেন্সের বা নতুন নতুন ওষুধ তৈরির ক্ষেত্রে, বা কোনো ওষুধ অলরেডি মার্কেটে আছে কিন্তু তার কি ক্ষতিকর দিকগুলো হতে পারে, সেই ওষুধটা কি কন্টিনিউ চলা উচিত কিনা আমাদের সোসাইটিতে বা আমাদের মার্কেটে, সেটাও কিন্তু দেখা দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করে চলেছেন ফার্মাসিস্টরা। এছাড়াও যদি আমি অন্য কিছু বলি, যেমন ম্যামের কথাগুলো তুলেই আমি বলছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যেখানে ওষুধটাকে সেল করা বা ওষুধটা সম্বন্ধে ডাক্তারবাবুদের বোঝানো যে আমরা কি ওষুধ, কি তার মলিকিউল, কিভাবে তা কাজ করে, এবং সেই তার দায়িত্বও কিন্তু সেটাও কিন্তু করে আসছেন ফার্মাসিস্টরা। তাহলে স্বাধীনভাবে কাজ করতে গেলে বহু জায়গায়, বহু রকম ফিল্ডে আপনি কাজ করতে পারেন এই একটা জায়গা থেকে আপনি পড়াশুনো করলে, সেটা হচ্ছে ফার্মাসি। তাই তো ম্যাডাম, আমি কি ঠিক বললাম? আচ্ছা, তাহলে ম্যাডাম আমরা যেটা কথা করতে খুব শুনি সেটা হচ্ছে কাউকে জিজ্ঞেস করলে বলি ডি ফার্ম করেছে, কেউ বলছেন বি ফার্ম করেছে, আবার একটা অদ্ভুত কথা কেউ বলে ফার্ম ডি করেছি। তো আমি তো ভাবতাম ফার্ম ডি, ডি ফার্ম বোধহয় উল্টোপাল্টা করে নিজেরাই লিখে ফেলেছে। তাহলে এই তিনটে সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন, কোনটা কি? আচ্ছা, যেটা আমাদের ওই বলে হচ্ছে ডি ফার্ম, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি। আচ্ছা, ওটা করলে বেসিক্যালি আমরা যেটা পাই, আমরা একটা রেজিস্ট্রেশন পাই, যেটা আপনি বললেন যে ওষুধের দোকান চালানোর জন্য যেটা হচ্ছে অপরিহার্য, মানে ওটা লাগবেই।
ওটা আমরা ডিফার্ম করলেই পেতে পারি। এবার ডিফার্ম করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো করতে পারেন সেটা হচ্ছে গভর্নমেন্টের অনেক ভ্যাকেন্সি বেরোয়, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আপনি ডিফার্ম দিয়ে করতে পারেন। কত বছরের কোর্স ম্যাডাম এটা আপনার ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স। আচ্ছা, মানে 2 বছরের আপনার কোর্স, তারপরে একটা হসপিটাল ট্রেনিং করতে হয়, ট্রেনিং এর পর সেটা কি 2 বছরের পরে? একদম 2 বছর। কতদিনের ম্যাম ওটা আপনার বেসিক্যালি ওই 150 ঘন্টা ওইরকম টাইম ওয়ার্সের মতো লাগে। আচ্ছা, তার মানে সেটা যদি আমরা 8 দিয়ে ভাগ করে নিই মোটামুটি তত দিন। হ্যাঁ, মানে ধরে নিন আপনি 1 মাস বা 2 মাসের মধ্যে করলে এনাফ। তাহলে মোটামুটি ধরতে পারি 2 বছর 2 মাস মতো আমাদের এটা ডিফার্ম যদি কেউ করতে চায়, যেটা আমরা মেইনলি দেখি ওষুধের দোকানে লাইসেন্সের জন্য বা সেই ধরনের জবের জন্য কাজে লাগে। আচ্ছা, তো এটা করার পর রেজিস্ট্রেশন আপনি বললেন পাওয়া যায়, সেটা কারা রেজিস্ট্রেশনটা দেয় আমাদের? দেখুন, রেজিস্ট্রেশনটা আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে যে আমাদের কলকাতায় যেটা অফিস আছে পূর্ত ভবন থেকে, ওখান থেকে আমরা রেজিস্ট্রেশনটা পাই। এবার ওই রেজিস্ট্রেশনটা 15 দিনের মাথাতেও পাওয়া যায়, ঠিক আছে? ওটাতে আবার একটু ডিলেও হতে পারে। তো আপনার টোটাল যেটা হয় 2 বছর 6 মাসের মধ্যে আপনি রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়ে যেতে পারবেন। আচ্ছা, তো রেজিস্ট্রেশনের জন্য তখন এই হসপিটাল ট্রেনিং আর তার আগে আমাকে পাস করতে হবে পরীক্ষা, এছাড়া কিছু লাগে না। আচ্ছা আচ্ছা, তারপর আমি ওখানে অ্যাপ্লাই করলে তারা এটার ভিত্তিতেই আমাকে প্রথমে একটা অনলাইনে ভেরিফিকেশন হবে, হওয়ার পর তারা রেজিস্ট্রেশন আপনাকে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিফার্মের প্রোটোকল। আচ্ছা ম্যাম, তাহলে একটা করে শেষ করি আমরা, তাহলে আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে। এই ডিফার্ম করে ম্যাডাম, আপনারা তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এই ডিফার্ম করে আমরা শুরুর দিকে বা একটু সিনিয়র হয়ে গেলে কীরকম আমরা স্যালারি আশা করতে পারি? কারণ যে কোনো প্রফেশনাল কোর্সে তো এটা একটা বড় জিনিস যে আমি কি স্যালারি পাবো। দেখুন, স্যালারি যদি আপনি বলেন গভর্নমেন্টে যেগুলো আছে, যদি আপনি গভর্নমেন্টে জব করেন আমাদের আপনি পেতে পারেন, মানে আমি আপনাকে পুরো অ্যামাউন্টই বলছি, আপনি 30 to 40 এর মধ্যে একটা পেতে পারেন। আচ্ছা, এগুলো কোন ধরনের জায়গায় চাকরি পাওয়া যায়, মানে হসপিটাল বা এসবের ফার্মাসিতে? হসপিটাল হোক, রুরাল কোনো যে গ্রামীণ যে জায়গাগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্র, সব জায়গাতেই জবগুলো পাওয়া যেতে পারে। গভর্নমেন্টের ভ্যাকেন্সি বেরোয়, সেগুলো দিয়ে যেরকম এলিজিবিলিটির মাধ্যমে নিয়োগ পদ্ধতিতে চলে ওইভাবেই আমরা ওই চাকরিগুলো পেতে পারি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আর স্যালারিটা বলছিলেন? হ্যাঁ, স্যালারিটা যেটা বলছিলাম, দেখুন এই জিনিসটা তো অনেক লাইক ভ্যারিয়েবল। যে কোনো জিনিস প্রথমে শুরুর ক্ষেত্রে হয়তো স্যালারি একটু কম থাকে, তারপর এক্সপিরিয়েন্সের দিক দিয়ে, প্রমোশনের দিক দিয়ে স্যালারি বাড়তে থাকে। তো মানে আপনি যদি পেতে পারেন মিনিমাম, আমি আপনাকে বলছি আপনি একটা 30K স্যালারি এক্সপেক্ট করতেই পারেন মান্থলি। আচ্ছা, এটা কি গভর্নমেন্ট মানে লাইক কমপ্লিটিং ডিফার্ম? আচ্ছা, ডিফার্ম এটা গভর্নমেন্ট সেক্টরে। আর প্রাইভেটে কি তার সঙ্গে কিরকম পার্থক্য থাকলেও থাকতে পারে? আমি জানি প্রাইভেটেরটা বলা খুব মুশকিল যে এতটাই ফিক্সড। হ্যাঁ, মানে প্রাইভেটেরটা ভ্যারি করে যে কে কেমন আপনাকে তবু কি সেটা হয়তো 15-20 নিচে নয় নাকি? একদমই না, 15-20 নিচে তো একদমই না, আপনি 20 উপরেই পাবেন। আচ্ছা, 20 উপরে তো পাবেনই, কারণ যেখানে আপনি রেজিস্ট্রেশন দেবেন সেখানে আপনি পার্মানেন্ট রেজিস্ট্রার হিসেবে ওই মেডিসিন শপটা জয়েন করবেন, ওটাকে আপনি চালাবেন, তো কোনোভাবেই 20 নিচে আপনি স্যালারি পাবেন না। এটা তো একটা ম্যান্ডেটরি ব্যাপার, এটা ছাড়া তো আমরা ওষুধ দোকান চলতে পারে না। ম্যান্ডেটরি ব্যাপার, মানে ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন ছাড়া আপনি মেডিসিন শপ রান করাতে পারেন না। ঠিক ঠিক, তাহলে ডি ফার্ম পড়ে আমরা এই জিনিসটা করতে পারি। এরপরে আমি আসি বি ফার্ম। বি ফার্মটা যদি একটু বলেন তাহলে। দেখুন, যেটা ডি ফার্ম আছে অনেকেরই তো থাকে যাদের হায়ার স্টাডিজ করারও অনেক ইচ্ছা থাকে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা ডি ফার্ম পড়ার পর আমাদের একটা এন্ট্রান্স এক্সামিনেশন আসে, ঠিক আছে? সেটা দিয়ে আমরা কি করতে পারি, বি ফার্মের ল্যাটারালে ঢুকতে পারি। আচ্ছা, বা বি ফার্মের জন্য আমরা জয়েন্ট এন্ট্রান্স দিতে পারি, ঠিক আছে? বা জেই মেন্স দিতে পারি, দিয়ে আমরা ডিরেক্টলি বি ফার্ম। আচ্ছা ম্যাম, তাহলে ডি ফার্মের জন্য কি দিতে হয়? না কোনো পরীক্ষা রকম আছে? বি ফার্মের জন্য এখনো সেইভাবে কোনো এলিজিবিলিটি এক্সাম নেই, এন্ট্রান্স এক্সাম। মানে ওটার জন্য আপনার উচ্চ মাধ্যমিক পাস করার পর বা ক্লাস 12 পাস করার পর কি করে? মানে আপনার ক্লাস 12 এর পর সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, এটা আছে ম্যাথ আর বায়োলজি। হ্যাঁ, মানে আপনার ম্যাথ থাকলেও হবে, বায়োলজি থাকলেও হবে, ফিজিক্স কেমিস্ট্রি আপনার ম্যান্ডেটরি। আচ্ছা, বায়োলজি না থাকলেও তাহলে আমি ডি ফার্মা একদম করতে পারি। আচ্ছা আচ্ছা, তো এটা থাকলে আপনি ডি ফার্ম পড়তে পারেন, এর জন্য আর অন্য কিছু লাগে না। ঠিক তাই। তারপর আপনি বি ফার্মে আসলেন। তো বি ফার্ম যেটা হচ্ছে ওটা আপনার 4 বছরের কোর্স। আচ্ছা, সেটাতে আপনাকে 4 বছর পড়তে হবে, তারপর একটা প্রোডাকশন ট্রেনিং করতে হবে। আচ্ছা, যেটা আপনার ডি ফার্মের জন্য হসপিটাল ট্রেনিং ছিল, বি ফার্মের জন্য সেটা আপনার প্রোডাকশন ট্রেনিং এলো, মানে মেডিসিন ম্যানুফ্যাকচারিং বেসিক্যালি, বুঝলে যেরকম ভাবে বলা যায়। তো ওই একটা ট্রেনিং করতে হবে। করার পর যে রেজিস্ট্রেশন ডি ফার্মরা পাচ্ছে মেডিসিন সব রান করার জন্য, সেই রেজিস্ট্রেশন কিন্তু বি ফার্মরাও পায়, ঠিক আছে? ওটা পেলো। ওটা ছাড়াও
সে যদি না চায় যে ওই লেভেলে জব করতে, সাপোজ আমার ইচ্ছা নয় যে আমি ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে জয়েন করব বা গভর্নমেন্ট জব করব, তো সেক্ষেত্রে আমার যাওয়া যায় হচ্ছে ধরুন ফার্মাকোভিজিলেন্স, যেটা আমি তারপর প্রোডাকশন মেইনলি প্রোডাকশন যেটা আমাদের মেন, আপনি ওখানে যেতে পারেন। ওটার আপনার ন্যূনতম ডিগ্রি বিফার্ম লাগে। তারপর আপনার যেটা হচ্ছে হায়ার স্টাডিজ করলেন, মানে ইচ্ছা করলে আপনি প্রফেসর হবেন, রিসার্চে যাবেন, তার জন্য আবার হায়ার স্টাডিজ লাগলো। তারপর এখন যেটা হচ্ছে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আগেকার দিনে কি হতো, আপনি যে কোনো জেনারেল কোর্স করেও আপনি হতে পারতেন, কিন্তু এখন রিসেন্টলি গভর্নমেন্ট এটাকে নিয়ে একটু বাধা নিষেধ লাগানোর পর এখন আপনাকে দেখাই হচ্ছে যে বিফার্ম ডিগ্রি না থাকলে, মানে ফার্মাসিতে আপনার ডিগ্রি না থাকলে আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারবেন না। ঠিক, কারণ একটা মেডিসিন কীরকম ভাবে কি কাজ করতে পারে আর কি রকম তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, সেটা একটা ফার্মাসিস্ট ছাড়া বোঝা মুশকিল। যে জেনারেল লাইনে বা জেনারেল কোর্সে পড়েছে তার পক্ষে এটা জানা সম্ভবই না যে একটা মেডিসিন কিভাবে কাজ করে। তো এই জন্য এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ফার্মাসিস্ট ছাড়া এখন কোনো অপশন নেই। ঠিক, তো মানে বিফার্ম পড়ার পর আপনি যে কোনো এতে জব করতে পারেন। আচ্ছা ম্যাম, আপনি যেটা বললেন যে ইন্ডাস্ট্রিয়াল একটা কিছু বললেন যে কি ট্রেনিং, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, তাহলে সেটা কত দিনের কোনো ম্যান্ডেটরি যে এত মাস বা এত? না, ওটার একটা মিনিমাম ডেজ আছে প্রায় 15 ডেজ, কিন্তু আমরা প্রেফার করি যে অ্যাটলিস্ট 1 মাস বা 3 মাস সেটা একটা এক্সপোজার ভালো হয়। সেই এক্সপোজারটা স্টুডেন্টের ক্ষেত্রে ভালো হয়। অ্যাকচুয়ালি দেখুন, আমরা কলেজে যেরকম ভাবে পড়াই, আমাদের তো যে কোনো জিনিস বাল্কে কিভাবে প্রোডাকশন চলছে বা অ্যাকচুয়ালি মেশিনারিজ কি হতে পারে, একটা কলেজের ক্ষেত্রে তো সব ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাফোর্ড করা পসিবল না। কলেজ আপনাকে প্রসেসটা দেখিয়ে দেয়, যতক্ষণ না কোনো আপনি ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন, নিজে হাতে নিজে হাতে কলমে দেখছেন যে একটা বড় মেশিনারিজ থেকে কিভাবে মেডিসিন প্রোডাকশন হচ্ছে, প্যাকিং হচ্ছে, সেফটি রুলস কি, তার প্রোটোকল কি কি জিনিস আপনাকে প্রপার ভাবে মেনটেন করতে হবে, নালে অ্যাডাল্টারেশন ক্রিয়েট হয়ে যাবে, ওটা টক্সিক হয়ে যাবে। তো সেই জিনিসটা যতক্ষণ না কেউ প্রোডাকশনে ট্রেনিং ভালোভাবে করছে সেটা সে জানতেই পারবে, চাক্ষুষ করছে বলতে পারি আমরা। মানে আমরা আপনাকে একাডেমিক্স ভাবে উন্নত জায়গায় পৌঁছে দিতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপোজারটা আপনাকে ইন্ডাস্ট্রি থেকেই পেতে হবে। স্বাভাবিক, যে কোনো জিনিসের মতো আপনি যদি শুধু কলেজে পড়েন আর হসপিটাল না যান, সেটা আপনি ডাক্তারিও করতে পারবেন না। একদম তাই। আচ্ছা, এবার আমরা যেটা বলবো, আপনি ল্যাটারাল এন্ট্রি বললেন, তা ল্যাটারাল এন্ট্রিটাতে কত বছর লাগে যদি আমি ডিফার্ম করার পরে বিফার্ম করতে চাই? ওটা আপনার আর লাগে 3 ইয়ার্স, মানে আপনি ল্যাটারাল এন্ট্রিতে একবারে বিফার্মে সেকেন্ড ইয়ারে ঢুকবেন। আচ্ছা, এখানে 4 বছরটা, আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে আমি যদি ডিফার্ম করি, এখানে যে 2 বছর আছে তারপরে আর 3 বছর লাগছে। আচ্ছা, আর যদি ডাইরেক্ট আমি বিফার্ম করি, আমার 4 বছর টোটাল। এই হচ্ছে প্রোটোকল। আচ্ছা, বেসিক্যালি আমার সাজেশন থাকবে, ধরুন যারা ফার্মাসিতে তাদের ঠিক জায়গায় নিয়ে যেতে চায়, যদি শুধু তাদের লক্ষ্যই ওষুধের দোকান খোলা বা ওই জবে স্যাটিসফ্যাকশন না থাকে, ডেফিনেটলি তাদের হায়ার স্টাডিজ করাই উচিত। মানে আমি সব ডিপ্লোমাদের বলবো তাদের ডেফিনেটলি অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি করে রাখা উচিত, যে ফার্মাসি কি, মানে যারা অলরেডি যারা ডিপ্লোমা করে ফেলেছে। একদম মানে আপনি ডিফার্ম করে আপনি বুঝবেন না যে ফার্মাসিটা কি, তাহলে ওই আপনাকে 30 বছর আগে চলে যেতে হয়, যেখানে ওই মান্যতা আছে যে ফার্মাসি পড়ে শুধু ওষুধের দোকান খোলা যায়। যতক্ষণ না আপনি হায়ার স্টাডিজে যাচ্ছেন, আপনি এই যে আমাদের এতগুলো দিক খুলে যাবে সেটা বোঝা যায়, যে প্রফেশনটা এত ভাস্ট যে আপনি মাল্টিপল সেগমেন্টে যেতে পারেন, যেটা আপনার ইচ্ছা, সেটা হায়ার স্টাডিজ না করলে আসবে না, বিফার্ম না করলে বোঝা মুশকিল। আচ্ছা ম্যাডাম, তাহলে আমরা আবার চলে আসি, বারবার যে প্রশ্ন করছি, যে বিফার্ম করার পরে আমরা গভর্নমেন্ট সেক্টর বলি, ম্যানুফ্যাকচারিং ইউনিট বলি, এমআর বা মেডিকেল ট্রেড যা আছে সেদিকে কথা বলি, বা রিসার্চের কথা বলি, বা টিচিংয়ের কথা বলি, আমরা কি ধরনের স্যালারি আশা করতে পারি? একটা রেঞ্জ আমি জানি, সেটা ওইভাবে ফিক্স বলা সম্ভব না। হ্যাঁ, মানে ওই যে রেঞ্জটা আমি বললাম, দেখুন এটা তো চেঞ্জ হবে তার একাডেমিক্স কেরিয়ার অনুযায়ী, তার ক্যাপাবিলিটি অনুযায়ী, তার মোড অফ ওয়ার্ক অনুযায়ী। ঠিক, মানে আপনি যদি বিফার্মও পড়েন, তো আমি আপনাকে বলবো আপনি তো ডেফিনেটলি একটা 70K পর্যন্ত প্যাকেজ নিয়েও আপনি কোথাও জয়েন করতে পারেন। আপনি বিফার্ম পড়ার পর আপনি R&D তেও জব করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। আপনার ড্রাগ ইন্সপেক্টর, যেটা খুব ভাস্ট একটা জায়গা আমাদের ফার্মাসির জন্য, সেটার আপনার যেটা আছে সেটা কিন্তু বিফার্ম করেই করা যায়। তাহলে আপনি সেক্ষেত্রে আপনি ওটাও আশা করতে পারেন। ওখানে তো রেঞ্জ আপনি ডেফিনেটলি 1 লাখ 1.5 লাখও যেতে পারেন। সেটা আপনার অবশ্যই আপনার জবের
কি মোড এবং কতদিন ধরে আমি experience কি collect করছি। কি এক্সপিরিয়েন্স কালেক্ট করছেন, কিভাবে চলছেন, তো সেই অনুযায়ী এটা চেঞ্জ হয়। তো মানে আপনি বিফার্ম করে আপনি যদি ঠিক জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেন, ঠিক। আপনি 1.5 লাখ টাকাও পার মান্থ স্যালারি পাচ্ছে লোকেরা। বাহ বাহ, তাহলে মানে একটা দেখুন অনেকেই আজকে আমাদের আলোচনা যদি এভাবে না আমরা এবং আমিও নতুন জানছি আর কি, যে এই ধারণাটা যে আমি চাইলে একটা 60-70,000 স্যালারি থেকে শুরুও করতে পারি আজকালকার যুগে, যেখানে প্রফেশনাল লাইন ছাড়া একটা জায়গাতে তো চাকরি পাওয়া খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে নিজেকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারলে, সঠিক ডেডিকেশনের সঙ্গে কাজ করলে, সেই প্রমোশন বা সেই অভিজ্ঞতার সঙ্গে আমি সেখানে 1.5 লাখ টাকা পার মান্থেও আমি পৌঁছে যেতে পারি। তাহলে তার সময়কালও আমরা জানলাম। ম্যাম এই যে আচ্ছা, আর আরেকটা যেটা লাস্ট মানে এর মধ্যেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফার্ম ডি, ওটাও কি তাহলে ডিফার্মই? না, ফার্ম ডি একদমই ডিফার্ম না। আচ্ছা। ফার্ম ডি হচ্ছে একটা কোর্স যেটা ধরুন আমাদের বাইরের কান্ট্রিগুলোতে খুব আচ্ছা। প্রচলিত একটা কোর্স। আচ্ছা। মানে সেটা আপনার MBBS এর মতো চলতে পারে। মানে আপনি আচ্ছা। ধরে নিন ওটা আপনার চলে হচ্ছে 5 বছরের একটা কোর্স, আচ্ছা। তার সঙ্গে 1 বছরের আপনার ইন্টার্নশিপ। মানে আপনি যেভাবে MBBS চলছে ওটা সেভাবেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটার এক্সপোজার এখনো অনেক কম। সেটা হচ্ছে কি আপনি ওই ক্লিনিক্যাল ফার্মাসিতে যেতে পারেন, মানে আপনি ডক্টরসরা ডায়াগনোসিস করে দিল যে আপনার কি হয়েছে, ফার্মডি আপনাকে প্রেসক্রিপশন লিখে দিতে পারে। আচ্ছা, মানে এটা ওই জায়গায় যাওয়ার জন্য। মানে আমি যদি সেরকম ধাপে বলি তাহলে ডিফার্ম, বিফার্ম, ফার্মডি। এক্স্যাক্টলি। ওয়েস্ট বেঙ্গল এই কোর্সটার এখন এক্সপোজার অনেক কম। মানে যেরকম আপনার ডিফার্ম প্রচলিত, বিফার্ম প্রচলিত, ফার্মডি অত প্রচলিত নেই। ইভেন আমাদের কলেজও অনেক কম আছে ওয়েস্ট বেঙ্গলে। সেই ধরুন বাইরের কান্ট্রিগুলোতে এটা একটা খুব ভালো জব। বাইরের স্টেটে, আমাদের ভারতবর্ষের বাইরের স্টেটে কি? হ্যাঁ, মানে আপনি ধরুন বাইরের স্টেটগুলো, তামিলনাড়ু বা সাউথার্ন স্টেটগুলোতে এগুলো ভালো আছে ফার্মডির। আচ্ছা, হোপফুলি হয়তো ওয়েস্ট বেঙ্গলেও আসবে, সেটা হয়তো 1-2 বছর পরের এক্সপোজার অনেক বেশি হবে, প্রয়োজনের সঙ্গে এখানেও তৈরি হবে। তাহলে ম্যাডাম তাহলে তো সেই ক্ষেত্রে করেও তো এই যে আপনি ডিফার্ম আমি ছেড়েই দিলাম, বিফার্মের যে জায়গাগুলো বললেন যেখানে পৌঁছানো যায়, তাহলে সেখানে তো ফার্মডি করে পৌঁছানো যাচ্ছেই। এছাড়া কোনো এক্সট্রা আপনি বললেন যে ওই লেভেলেও কাজ করছেন? প্রেসক্রিপশন এখনো পর্যন্ত লেখার যে এটা আছে, প্রেসক্রিপশন আমাদের বিফার্ম লিখতে পারে না, কিন্তু ফার্মডি করে ওয়েস্ট বেঙ্গলে কম থাকলেও বাইরে এক্সপোজার আছে যে ফার্মডি প্রেসক্রিপশন লিখতে পারে আন্ডার সুপারভিশন অফ এনি ডক্টর, অবভিয়াসলি আন্ডার সুপারভিশন অফ এনি কনসালটেন্ট। তো ওনার এতে উনি লিখতে পারেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আশা করছি এটা খুব তাড়াতাড়ি এসে যাবে। মানে এটা কিন্তু ফার্মাসির আরেকটা বড় এক্সপোজার, বিশাল বিশাল। হ্যাঁ, মানে লাইক আগেকার দিনে কি ছিল, ডক্টরসরাই প্রেসক্রিপশন লিখতে পারে, এখন আমরা ফার্মাসিস্টরাও যদি ফার্মডি করে সেও ওই এলিজিবিলিটি রাখতে পারে। রাইট, একদম তাই। আচ্ছা, তাহলে ওই ক্ষেত্রে আর বাকি যে চাকরিগুলো আপনি বললেন সেগুলোতে তো তারা একদম জয়েন করতে পারে। আচ্ছা, আমি একটা প্রশ্ন আমি বোধহয় মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে ডিফার্ম যদি আমি বলি, গভর্নমেন্টে সুযোগ পাওয়া, গভর্নমেন্টেরও কোর্স আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে সেখানে সুযোগ পাওয়ার জন্য কি পরীক্ষা দিতে হয় বা কিভাবে পাওয়া যেতে পারে? দেখুন, গভর্নমেন্টের যেগুলো আসে আমাদের ধরুন অনেক আসে হচ্ছে ওই RRB আসে, ঠিক আছে, মানে গভর্নমেন্টের আপনার পশ্চিমবঙ্গ সরকার থেকে অনেক ভ্যাকেন্সি বেরোয়। মানে আমি চাকরি বলছি না ম্যাম, আমি বলতে চাইছি যে যদি আমি ডিফার্ম পড়তে চাই, গভর্নমেন্টের কি কলেজ আছে ডিফার্ম পড়ার? হ্যাঁ, গভর্নমেন্ট। তাহলে সেখানে আমি সুযোগ পেলে কি করতে হবে? সুযোগ পেতে হলে সেখানে আপনার সুযোগ পেতে হলে আপনার সেখানে যে এন্ট্রান্স এক্সামিনেশন, আচ্ছা, মানে আলাদা আলাদা করে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমাদেরও আছে, কিন্তু ধরুন প্রাইভেটের এখনো ডিফার্ম ওই জায়গায় যায়নি যে তাদের জন্য কোনো প্রপার এন্ট্রান্স এক্সামিনেশন করা হবে নাম্বারের ভিত্তিতে বা কিছুর ভিত্তিতে, যেরকম বিফার্ম বা ধরুন আপনার ফার্মডিতে লাগে। আর বিফার্ম করতে হলে আমাকে যেই দিয়েই আসতে হবে, সে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক? না, এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, আগের বছর কিন্তু যারা ধরুন আপনার JEE বা WB JEE দেয়নি, তাদেরও কিন্তু গভর্নমেন্ট অ্যালাউ করে দিয়েছিল যে তাদের যদি 12 সায়েন্স থাকে, মানে যেটা আমি আপনাকে ক্রাইটেরিয়া বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, তারা কিন্তু সবাই বিফার্ম পড়তে পারে। আচ্ছা, আগের বছর অবধি এটা হচ্ছিল। এই বছরে এখনো সার্কুলারটা বেরোয়নি। যদি এই বছরে বেরোয় তাহলে এই বছরেও যারা WB JEE দেয়নি বা যারা এন্ট্রান্স এক্সামিনেশন দেয়নি তারাও কিন্তু বিফার্মের জন্য এলিজিবল। আচ্ছা আচ্ছা, তো সেটার সার্কুলার, মানে আমরা এখন একটু ট্রানজিশনাল জায়গার উপরে আছি, ট্রানজিশনে আছি, কি হবে কি হবে না। কারণ যেহেতু আমাদের ধরুন নেক্সট ওই নার্সিং বলুন, প্যারামেডিক্যাল বলুন, সবার জন্য বলে দিয়েছে যে জিলেট ছাড়া চলবে না, জিলেট দিয়েই আপনাকে ওগুলোতে আসতে হবে।
ফার্মাসির জন্য এখনো কিন্তু এটার কোনো স্বচ্ছ ধারণা আচ্ছা। আমাদের কাছে নেই। ঠিক, আগের বছর পর্যন্ত হয়ে গেছে, এই বছর কি হবে আমরা এখনো জানি না। ঠিক তাই, পলিসি চেঞ্জ হতে পলিসি থাকছে। চেঞ্জও হতে পারে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা ম্যাডাম, এই যে ফার্মাসি কোর্সে যে কোনো ছাত্র এখানে আসতে গেলে, যেমন কিছু কিছু বায়োলজি স্টুডেন্টের তার মনে হতে পারে বাপরে অনেক অঙ্ক থাকবে, আমি যাব না, এটা একটা ভীতি থাকে। অঙ্কর ভীতি তো শুধু বাচ্চাদের নয়, বড় হয়ে আমাদেরও থাকে। তাহলে এই কোর্সে আমরা কি বলতে পারি যে মোটামুটি আমি যদি বি ফার্ম ধরে এগোই, তাহলে কি ধরনের কি পড়ানো হয়, কি কি ধরনের সাবজেক্ট থাকে মোটামুটি? আমি যখন বি ফার্ম পড়ি আমার অঙ্কের ভীতি ছিল, হ্যাঁ। আমি ওই জন্য ভেবেছিলাম ফার্মাসিটা পড়ে নিতে পারবো। আচ্ছা। কিন্তু পরে দেখলাম ফার্মাসি সিলেবাসও হিউজ। অঙ্কে ভীতিটা নয়, ঠিক আছে, কিন্তু বাকি যে জিনিসগুলো কেমিস্ট্রি বলুন, বায়োলজি বলুন, মানে ভার্স সিলেবাস আপনার বি ফার্মে আছেই। অঙ্ক আপনার আসবে, মানে ম্যাথামেটিক্স আসবে আপনার, শুধু ধরুন ফার্স্ট ইয়ারে একটা সেমিস্টারে পড়তে হবে, ঠিক আছে? ওই একটা সেমিস্টারে আপনার ম্যাথস হয়ে গেলেই আর ম্যাথসের ভয় আসবে না, কিন্তু আপনাকে কেমিস্ট্রি আর বায়োলজি কোনো জিনিস তো অবশ্যই কেমিস্ট্রি তো পড়তেই হবে, যেখানে আমি ম্যানুফ্যাকচার ইউনিটে যাচ্ছি এবং পুরোটাই কেমিক্যাল। একদম একদম। যদি আপনি রিসার্চ বা ডেভেলপমেন্টে যান, তো একটা মলিকিউল কিভাবে কাজ করে, এখন তো বিজ্ঞান অনেক উন্নতি হয়ে গেছে, তো এখন ধরুন প্রত্যেকটা জিনিসের জন্য 5-6টা করে সফটওয়্যার বেরিয়ে গেছে, ঠিক আছে? তো আমরা ওই জিনিসটা এখন অনেক এগিয়ে গেছি, কিন্তু একটা মলিকিউল কীরকমভাবে কাজ করে, তার কোন জিনিসটার সঙ্গে কোন জিনিসটা বাইন্ডিং করলে তার ধরুন কাজ করার এবিলিটি আরও বেড়ে যাবে, এই জিনিসগুলো যদি না কেমিস্ট্রি পড়েন কোনোভাবেই জানা যায় না। তো বি ফার্ম পড়তে গেলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেমিস্ট্রির নলেজ খুব ভালো হতে হবে, কারণ আপনি যত ফার্দার স্টাডিজে যাবেন সেখানে কেমিস্ট্রি আপনার পিছন ছাড়বে না, ওটা থাকবেই। ঠিক ঠিক ঠিক। তো কেমিস্ট্রির বেস আর বায়োলজি ছাড়া তো আমার মনে হয় মেডিকেল লাইনে পড়াই উচিত। সেটাই সেটাই, ওই জন্য আমি তখন প্রশ্ন করলাম যে এমবিএ বা বায়োলজি অর ম্যাথ, না বায়োলজি না থাকলেও আপাতত হবে, একদম একদম। কিন্তু তাকে এটা করতে হবে যে কেমিস্ট্রি, আপনার কথা অনুযায়ী কেমিস্ট্রি হচ্ছে ব্যাকবোন, একদম কেমিস্ট্রি হচ্ছে ব্যাকবোন, ওটাকে ছেড়ে আমরা করতে পারবো না। আর আমার মনে হয় বায়োলজি এখনকার মেডিকেলের যে কোনো ট্রেন্ডের জন্য লাগবে, সেটা এমবিবিএস হোক, ফার্মাসি হোক, নার্সিং হোক, কিংবা প্যারামেডিক্যাল হোক। স্বাভাবিক। তাহলে আমরা যেটা পরীক্ষার কথা বললাম, এখনো পরীক্ষা আমাদের WBJEতে যে বসতেই হবে, কখনো সেটা ডিসিশন না হচ্ছে, কখনো হচ্ছে না। এই বছরটা এখনো আমরা পেন্ডিং আছে, আমরা জানতে পারিনি। কোর্সের সময়কাল আমি একটু দর্শকদের জন্য বলে দিই। একটা যেটা বলেছিলাম 2 বছর ডি ফার্ম, তারপর বি ফার্মে যেটা আমি বললাম যে 4 বছর, আর যদি আমি এদিক থেকে ঢুকি ডি ফার্ম দিয়ে প্যারালাল তাহলে 3 বছর, আর ফার্ম ডি 5 বছরের কোর্স আর কি। আচ্ছা, এবার আমি বলবো যে আমাদের এই পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, কি পরিমাণে সরকারি কলেজ আছে আপনার একটু যদি ধারণা দেন। দেখুন, সরকারি কলেজ যদি আপনি দেখতে চান আমাদের খুবই কম আছে ফার্মাসিতে, খুবই কম, মানে ফর ডি ফার্ম বি ফার্ম আমি বোধ বলছি আপনাকে। ধরুন আসলে আপনাকে কি আসতে হবে, একটা যাদবপুর, ঠিক, আর একটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি। আচ্ছা, এই দুটোই এখন সবথেকে ভালো কলেজ, বি ফার্ম বলুন বা ডি ফার্ম বলুন, হ্যাঁ, আর কল্যাণী আছে, তো এই কটাই আছে আমাদের গভর্নমেন্ট। আমার মনে হয় যদি বি ফার্ম বা ডি ফার্ম মানে ফার্মাসিতে আসতে হয়, আপনি যদি গভর্নমেন্টের উপর রিলাই নাও করেন, এখন প্রাইভেট কলেজ ওয়েস্ট বেঙ্গল এত খুলে গেছে, আর প্রত্যেকটা প্রাইভেট কলেজ ভালো, প্রপার শেখানো হয়, তো যে কোনো প্রাইভেট কলেজেও কেউ অ্যাডমিশন নিতে পারে। আর আমার মনে হয় প্রাইভেট কলেজে প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ছেলেমেয়েরা গেন অনেক বেশি করতে পারে। ডেফিনেটলি গভর্নমেন্টের উপর আমার কোনো রাগ থেকে বলছি না, গভর্নমেন্ট ডেফিনেটলি খুব ভালো। গভর্নমেন্ট কলেজে তো চান্স পাওয়াটাই মুশকিল, ঠিক তাই। যদি আপনার এই 2-3টে গভর্নমেন্ট কলেজ থাকে, সেখানে কম কলেজ, যে পরিমাণে ডিমান্ড, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি গভর্নমেন্টের চান্স কমই পাবেন, সেটা মাথায় ধরেই চলুন। কিন্তু যে প্রাইভেট কলেজ আছে, সব প্রাইভেট কলেজে ভীষণ ভালো করে শেখানো হয়। আর দেখুন, পড়াশোনাটা সবার নিজস্ব ব্যাপার, আপনি যদি শিখতে চান, আপনি যদি জানতে চান, সেটা যে বিশেষ করে প্রফেশনাল কোর্সে আপনি যদি শিখতে চান, জানতে চান। আর এখনকার দিনে আমরা টেকনোলজিক্যালি এত অ্যাডভান্স, আপনার হাতে যদি একটা ফোন থাকে, আপনি কিছু জিনিস জানতে পারবেন না, সেটা হয় না। ঠিক তাই, রাদার
কোনো কলেজেও যেটা ঠিক, ঠিক, শেখানো ঠিক, হচ্ছে ঠিক, না ঠিক। হচ্ছে, মানে আপনার জানার ইচ্ছাটা থাকতে হবে। ঠিক, ঠিক। সেটা অনেকে প্রাইভেটে থেকেও জানতে পারে না, অনেকে গভর্নমেন্টে থেকেও সে তো জানতে পারে না। অবশ্যই অবশ্যই তো এখন তো শেখার পৃথিবী ইচ্ছা সবার থাকলে- জন্য খুলে গেছে। একদম একদম এখন ওই যে বললেন আপনি, হাতে মোবাইল থাকলে একদম। আমি ইউটিউব থেকে লোকে সার্জারি শিখে নিচ্ছে, একদম, তাহলে একদম। সেই জায়গাতে মানে সার্জারির প্রাথমিক জায়গাগুলো শিখে ফেলছে। তাহলে যদি কেউ শিখতে চায় সেখানে প্রাইভেট গভর্নমেন্ট কোন কোর্স সেটা বড় কথা নয়, একদম। এখন মানে ইউনিভার্সিটি তো আমার হাতের মুঠোয়। একদম একদমই তাই। আচ্ছা, আর আমি বলছি যে তাহলে একটা জায়গায় আসি, সেটা হচ্ছে আমরা 3টে কোর্স নিয়ে আলোচনা করলাম, বিশেষ করে তার প্রথম দুটোকে নিয়ে যদি আমি বলি, ডি ফার্ম আর বি ফার্ম, কীরকম প্রাইভেটে জেনারেলি কী ধরনের কোর্স ফি আমরা হয় বা সব প্রাইভেট কলেজগুলোর মধ্যে? একদম। দেখুন, প্রাইভেট কলেজে যে ফি স্ট্রাকচারটা আছে সেটা তো প্রাইভেট কলেজ অনুযায়ী ভ্যারি করে, ঠিক সব তাই, কলেজের আলাদা একদমই আলাদা তাই, প্রোটোকল, একদমই তাই। আলাদা আলাদা ডিসিপ্লিন। তাদের সেই কলেজ কত পুরনো, তার কিরকম টিচিং, সেটা যে কার হতে পারে। আমি জাস্ট রেঞ্জটা বলছি, রেঞ্জটা আপনি ডি ফার্মের জন্য ধরে রাখতে পারেন, ধরুন 2 বছরের জন্য ওই একটা 3 লাখ টাকার ভিতরে একটা কোর্স ফি আসতে পারে। আচ্ছা। সেটা যা ইচ্ছে হতে পারে, কেউ 2 লাখও রাখতে পারে, কেউ 2 লাখ 50 রাখতে পারে, 3ও রাখতে পারে। আচ্ছা, মানে আমি কি এটা বলতে পারি তাহলে 2 থেকে 3-এর মধ্যে? হ্যাঁ, আপনি 2 থেকে 3-এর মধ্যে আমার ডি ফার্মের খরচা হতে জন্য, পারে হ্যাঁ। ডি ফার্মের জন্য। আর বি ফার্ম যদি আসি? বি ফার্মের জন্য দেখুন প্রত্যেকটা কলেজের আবার রেট চার্জ স্বাভাবিক ডিফারেন্ট। স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা যেরকম প্রাইভেট কলেজে দেখেছি একটা রেঞ্জ ধরুন ওই আপনার 5 থেকে একটা 7-এর মধ্যে থাকে। আচ্ছা, 5 লাখ টু 7 লাখ। একদম। আর টোটাল কোর্স 4 বছর? একদম 4 আচ্ছা, বছর। এটা টোটাল 4 বছরের খরচা পড়ার, একদম। মানে আমি হোস্টেল টোস্টেল ছেড়ে দিলাম, সেগুলো নিয়ে আমি কিছু বলছি না। ছেড়ে দিলাম, তার মধ্যে আপনার ধরুন কলেজের টিউশন ফি, লাইব্রেরি ফি সবই তো এক্সাম ফি যা অনেক কিছু থাকে আর কি। একদম কলেজের মধ্যেই থাকে। তো সেই সব ধরে আমি ইনক্লুড করে আপনাকে বললাম যে রেঞ্জ এরকম হতে পারে 5 থেকে 7-এর হ্যাঁ, মধ্যে। সেটাই। এবার কলেজ অনুযায়ী তো স্বাভাবিক ভ্যারি করে যে আমার কোন জায়গায় কলেজটা আছে, বা কি কত দিনের পুরনো কলেজ, একদম। কতটা রেপুটেড, বা এখান থেকে ক্যাম্পাসিং কেমন কিরকম হয়, হচ্ছে না একদম। হচ্ছে। এখন ধরুন ফার্মাসি যেরকম বর্তমান অবস্থা, মানে আমার জানা নেই যে ফার্মাসি পড়ে কেউ বসে থাকতে পারে বাহ, বলে। এটা খুব দারুণ পজিটিভ একটা হ্যাঁ, স্টেটমেন্ট। হ্যাঁ, মানে যদি ধরুন কলেজের ক্যাম্পাসিং আপনি বাদ দিন, সাপোজ আমি কলেজ থেকে ক্যাম্পাসিং দিতে পারলাম না, আমার মনে হয় না যে কেউ ফার্মাসি পড়ে বাড়িতে বসে আছে, এরকম কেউ আছে। ঠিক কেউ তাই। একজনও থাকবে যে আমি ফার্মাসি পড়ে আমি কিছু কাজ পাচ্ছি না, আমি বাড়িতে বসে আছি, আমাকে একটা কাজ খুঁজে দিন। মানে এরকমও দাঁড়াবে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বলবে যে ফাঁকা আছে। একদমই তাই। আজকে ওষুধের দোকানের ক্ষেত্রে, আজকে আমরা যে জায়গায় বসে কথা বলছি বর্ধমানের মতো জায়গায়, সেখানে ওষুধের দোকান তো কোনো সময় একটা আমরা শুনতাম কোনো একটা রেকর্ড বুকেও আছে এত ওষুধের দোকান, যেটা আপনি বললেন তাই রীতিমতো বাড়ি থেকেই তুলে নিয়ে গিয়ে যে তুমি আমার দোকানের সঙ্গে যুক্ত ভাবে সেভাবেই করা হয়েছে আর কি। ফার্মাসি পড়ে তাহলে কোথায় কোথায় চাকরি পাওয়া যায় সেগুলোর ব্যাপারে আমরা জেনেছি, এবং বেতনটাও একটা ধারণা আমরা তৈরি করতে পারলাম যে কোন রেঞ্জের মধ্যে। অবশ্যই তারপর নিজের ক্যাপাবিলিটি, যে আমি নিজেকে কিভাবে তৈরি করছি। আমরা ম্যাডাম একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে ডি ফার্ম, ওষুধের দোকান চালানো, এই কথাটা আমরা বারবার বলছি। আমি সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন থাকবে, একটা ওষুধ বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয়ে আসছে। একটা সময় শুনতাম আমরা ওষুধ তৈরি করে, সেই একটা ব্যাপার ছিল আর কি। হ্যাঁ, একদম ঠিক। বহুদিন আগে একটা তৈরি ব্যাপার ছিল। তারপরে ওষুধ এখন ম্যানুফ্যাকচার হয়ে আসে, তার অনেক সময় ব্র্যান্ড নেমেও আসে, আবার আমরা একটা জিনিস জানি যে জেনেরিক নামে আজকাল শুনছি, জেনেরিক নামেও আসছে। একজন ফার্মাসিস্টকে ছাড়া যেমন একটা ওষুধের দোকান চালানো গভর্নমেন্টও অ্যালাউ করছে না। তাহলে আমি এটা একটু আমাকে বলুন না যে ফার্মাসিস্টের ওই ওষুধের দোকানে কি কাজ থাকে, তার কি কি জিনিস লক্ষ্য রাখা উচিত, কি কি করতে হয় অ্যাপার্ট ফ্রম দ্যাট লাইসেন্সিং থিং? একটা ফার্মাসিস্টের কাজ একটা মেডিসিন, ওষুধের দোকান, একদম ওষুধের দোকানে ধরুন একটা জিনিস যখন, মানে একটা মেডিসিন যখন এলো, সে ওই স্ট্রিপের ইচ অ্যান্ড এভরি জিনিস, যে কোনখান থেকে প্রোডাকশন হয়ে এসেছে, তার এক্সপায়ারি ডেট কত, আমি যখন ওই মেডিসিনটা কোনো একটা ডক্টর তো প্রেসক্রাইব করে দিচ্ছেন, ঠিক আছে, আমি যখন ওই প্রেসক্রিপশনটা দেখছি, দেখুন আমরা সবাই তো মানুষ, ভগবান তো না, ইভেন ডক্টরসরাও যখন একটা প্রেসক্রিপশন দেখছি, প্রপারভাবে সেটাকে রিড করা, যে ডক্টর যেটা লিখেছেন সেই ডোজটা আদেও ধরুন পেশেন্টের জন্য ঠিক কি ঠিক না, মানে মিস্টেক হতেই পারে সবার। আমি যখন একটা পেশেন্টকে দেখবো, একটা ফার্মাসির যে ফার্মাসিস্ট আছে ধরুন কোনো মেডিসিন শপে, তার ফার্স্ট কাজ হচ্ছে একটা ডক্টর যিনি প্রেসক্রাইব করে দিয়েছেন, তিনি তো শুনে প্রেসক্রাইব করে দিয়েছেন, কিন্তু তার ফার্স্ট কাজ হচ্ছে একটা পেশেন্টকে কাউন্সিল করা, যে ডক্টর যেটা প্রেসক্রিপশানে লিখেছেন সেটা
Patient অবধি পৌঁছে পেশেন্ট দেওয়া। অবধি পৌঁছে দেওয়া, বা পেশেন্টের হয়তো কিছু জিনিস, ধরুন ডক্টরসেরও তো অনেক কিছু ধরুন ব্যস্ততা থাকেন, ব্যস্ততা বাসায় থাকে, পেশেন্ট থাকে, আর সবাই মানুষ, ভগবান তো না, তো কিছু জিনিসে ভুলভ্রান্তি হয়ে যেতেও পারে। ঠিক। তো ডাবল কাউন্সেলিং হচ্ছে একটা হ্যাঁ, খুব জরুরি, খুব ফার্মাসিস্টের জরুরি। ফার্স্ট কাজ, যখন ঠিক। আমি কাউকে একটা মেডিসিন ডিসপেন্স করছি বা ডিসপ্যাচ করছি। মানে এরকম না কেউ আমার কাছে এলো, চাইলো যে একটা স্ট্রিপ দিন তো এটার, আমি তাকে দিয়ে দিলাম না, আমি দেখলাম তার মেডিসিনটার ব্যাচ নাম্বার, না এক্সপায়ারি ডেট, আদৌ তার কাছে প্রেসক্রিপশন আছে কি সেই মেডিসিনটা যেটা সে ঠিক, কিনতে এসেছে, ঠিক। তার কোনো হিস্ট্রি আছে কি অ্যালার্জিটিক, ঠিক, মানে ঠিক। কাউন্সিলিং করাটা হচ্ছে একটা ফার্মাসিস্টের ফার্স্ট কাজ, যারা আপনার যে কোনো মেডিসিন শপে এবং বসে যেটা আছে। আপনি খুব জরুরি কথা বললেন, আমরা বহু ক্ষেত্রে প্রথমত একটা আমাদের তো একটা জোক চালুই থাকে যে ডাক্তারবাবুর হাতের লেখা শুধু ডাক্তারবাবু বুঝতে পারেন। একদম একদম। সুতরাং সেখানে তো একটা চরম ভুল হওয়ার চান্স থাকে এমনিতেই, যে এর বদলে এই মেডিসিন দিলাম। সেখানে যদি ফার্মাসির আমার কাছে নলেজ থাকে, আমি অবশ্যই জিজ্ঞেস করব যে আপনি কি অসুবিধা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছিলেন, Exactly. কিছুটা হলেও আমি বুঝতে পারবো আদৌ এটা কি আমি ভুল পড়ছি না তো, একদম। তাহলে সেই মিস্টেকটা কমতে একদম, পারে আর যে কি। কিছু জিনিস থেকে আপনার অ্যালার্জি আছে ঠিক, কিনা, ঠিক। পাস্টে তার কিছু হয়েছিল কিনা এরকম ঠিক। মেডিসিন নিয়ে, বা যে ধরুন এখন তো অনেক কম্বিনেশন মেডিসিন চলে, তো সেই মেডিসিনগুলো রিলেটেড তার কোনো অ্যালার্জি প্রবলেম হতে পারে কিনা, বা যদি থাকে তাকে একবার ওয়ার্ন করে দেওয়া যে আপনি দেখবেন ঠিক। এটা থেকে অন্য কিছু আসলে সেটা সঙ্গে সঙ্গে এসে ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। তো বেসিক্যালি পেশেন্ট কাউন্সিলিং হচ্ছে একটা ফার্মাসিস্টের ফার্স্ট কাজ, যেটা তাকে ঠিক, করতে হবে। তাকে বুঝিয়ে দেওয়া, একদম, বুঝিয়ে তাকে বলা। বুঝিয়ে দেওয়া এ টু জেড, ঠিক। যেটা ডক্টরস তাকে অলরেডি বলে দিয়েছেন, বা হয়তো ডক্টরের ব্যস্ততার জন্য বা অন্য কিছু কারণের জন্য, যেটা উনি ওনাকে হয়তো টাইমটা দিয়ে কাউন্সিলিংটা করতে পারেননি। তার মানে কাজ সত্যি হচ্ছে করে তো আমরা counseling। যখন কোনো ওষুধ প্রেসক্রিপশন নিয়ে আসি, কত প্রশ্ন থাকে, খাবার সঙ্গে খাবো না আগে খাবো না পরে একদম। খাবো, জিনিসটা যেটা খাচ্ছি সেটা কটাই বা সঠিকভাবে একদম, খাওয়া একদম। উচিত, কতদিন খাওয়া উচিত, এই সমস্ত প্রশ্নগুলো তো হ্যাঁ, আমার মানে থাকেই। আপনি যদি কোনো গ্রামে গঞ্জে যান, ওরা ইজ প্রবাবলি, দেখুন শহরের মানুষ তো একটু আপডেটেড, এটা তো বুঝতে হবে, যেহেতু গ্যাজেটস এখন ইলেকট্রিক্যাল শহরের তাই। মানুষদের কাছে অনেক বেশি, ঠিক। ওদের এক্সপোজারটাও অনেক বেশি। ঠিক তাই। তো গ্রামের মানুষদের একটা টেন্ডেন্সি থাকে যে কোনো ডক্টরকে 1 মাস যে দেখিয়ে দিল, তারপরে যে তার লেখা থাকে যে 3 মাস পরে আবার রিভিউ করুন, হ্যাঁ, follow up এ যেতে হবে। ফলো আপে আসুন, দেখান। ওরা ভাবে কি এই প্রেসক্রিপশন একবার করে দিলাম, এইটা এখন আমি 1 বছর 2 বছর ধরে শুধু ঠিক, কিনে ঠিক, কিনে খেয়ে নেব। ঠিক। এটা কিন্তু ধরুন আপনার ফার্মাসিস্টদেরও একটা দায় বর্তায় ঠিক। কি আপনাকে পেশেন্টকে এটা প্রপার কাউন্সিল করা, যে আপনি যে মেডিসিনটা খাচ্ছেন এটা কিন্তু 3 মাস খেয়েই কিন্তু বন্ধ করে আবার ডক্টরের ঠিক, কাছে ঠিক, কনসালটেশনের ঠিক, জন্য ঠিক। আসবেন। ঠিক। এটা আপনি লং টার্মে খেলে চলতে থাকলো, চলতে সেটা নয়। থাকলে আপনার বডিতে এটা ভালো হওয়ার থেকে খারাপ জিনিসটারও বেশি হতে হবে। পারে, হতে পারে, একদমই এই তাই। সব জিনিসগুলোকে কাউন্সিলিং করতে হবে। এখন যেটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এত ব্যস্ততার মধ্যে, সবাই সবার ব্যস্ত মধ্যে, এখন। সবার ব্যস্ততার তার মধ্যে, ফলে ভুলের পরিমাণও বেড়ে যাচ্ছে, ভুলের আর পরিমাণও বেড়ে ওষুধে যাচ্ছে। ভুল মানে কি হতে পারে সেটা হ্যাঁ, আমরা সেটা তো বুঝতেই জানিনি। পারছি, সেটা বুঝতেই কিছু পারছি। কিছু মেডিসিনের তো ভুলের জন্য মানুষের মৃত্যু পর্যন্ত একদম হতে তাই, পারে। একদম আর তাই। মেডিসিন জিনিসটা খুব সিভিয়ার একটা ব্যাপার না, হ্যাঁ, একদম মানে সেনসিটিভ ব্যাপার, আমি একদম, কোনটা একদম। কি একদমই তাই। আর এবং আপনি যেটা বললেন যে গ্রামের ক্ষেত্রে আমরা যদি ভালো করে দেখি যে শহরের লোকও যে খুব বেশি অ্যাওয়ার তা নয়, যদি সেটাই হতো তাহলে তো বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুর কথা অনুযায়ী মেডিসিন 1 বছর ধরে খেয়ে গেছে, ছেড়েই দিন। আমার আত্মীয়র এরকম হয়েছিল, আমারও মনে হচ্ছে এরকম হচ্ছে, সেই ওষুধও তো তারা খাচ্ছে। একদম, মানে একটা ফার্মাসিস্টের এটাও কাজ যে সে যে মেডিসিনটা এখন চাইতে এসেছে তার প্রেসক্রিপশন তার কাছে আদৌ আছে কি ঠিক, নেই। ঠিক। এখন এত মেডিসিন সব ওপেন হয়ে গেছে, এত মেডিসিন নিয়ে এত অ্যাওয়ারনেস বেরোচ্ছে, মানে ধরুন এখন তো সব থেকে বেশি যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্সের সবার এখন Resistance রেজিস্ট্যান্স হয়ে হচ্ছে, যাচ্ছে। হ্যাঁ। এই জিনিসগুলো কেন হচ্ছে? কারণ ঠিক, অশিক্ষিততা ঠিক, বেড়ে গেছে awareness-টা। না, অ্যাওয়ারনেসের ঠিক, জন্য ঠিক, ঠিক। হচ্ছে। তাহলে ক্লিনিশিয়ানদের আর ক্রেতা মানে যারা আমাদের পেশেন্ট আছেন তাদের মাঝখানে একটা বড় ভূমিকা পালন করতে পারেন আমাদের একদম ফার্মাসিস্টরা করতে একদম। পারেন। যে অ্যান্টিবায়োটিক বলুন উইদাউট প্রেসক্রিপশন নেওয়া যায় না, ঠিক। তার একটা টাইম স্লট আছে, টাইম শিডিউল আছে, খাবার প্রসেস আছে। এরকম না আমাকে দোকান দিয়ে দিচ্ছে বলে আমি গিয়ে খেয়ে নিলাম ঠিক তাই, ঠিক মুড়ি তাই। মুরকির মতো। সেই। তো সেই সব জায়গায় কিন্তু ফার্মাসিস্টদের রোল সব থেকে বেশি। ঠিক এটা তাই। তাদের পেশেন্টকে কাউন্সিল করতে হবে, যেটা এরকম ভাবে করা পসিবল না। ঠিক, একদম, হ্যাঁ, একদম তাই। মানে উইদাউট প্রেসক্রিপশন কিছু দেওয়া যাবে কিছু না। দেওয়া যাবে না, ঠিক। এইগুলোকেও তো এই মানে লয়ের দিকটাও আবার সায়েন্সের দিকটাও দুটো পার্টকে মেনে চলা এবং বাকিদের অ্যাওয়ার করাটাও ফার্মাসিস্টদের একদম, একদম। আমাদের ওখানে কাজ। আচ্ছা, আমি একটা আবার একটু চাকরির দিকে আসি। এই যে গভর্নমেন্ট জব আপনারা কি দেখছেন এখন ওয়েস্ট
ওয়েস্ট বেঙ্গলে বা কিরকম পরিমাণে ফার্মাসিস্ট বা এর জন্য ভ্যাকেন্সি বেরোচ্ছে বা কি মনে হ্যাঁ হচ্ছে? দেখুন, লাস্ট টাইমও তো বেরিয়েছিল ফার্মাসিস্টের আচ্ছা। জন্য ভ্যাকেন্সি, প্রত্যেক বছরই বেরোয়। আচ্ছা আচ্ছা, প্রবাবলি আমরা আশা করছি এই বছর আরো বেশি বেরোবে। ঠিক তাই, কারণ হেলথ সেক্টর এক্সপ্যান্ড হচ্ছে খুব। এক্সপ্যান্ড করছে, হেলথের চিকিৎসা এখন অনেক উন্নত হয়েছে, ঠিক, ঠিক। আগেকার দিনের মতো নেই, এখন অনেক উন্নত চিকিৎসা পদ্ধতিতে চলছে। তাহলে সেক্ষেত্রে ফার্মাসিস্ট নিয়োগ আরো বাড়বে। লাস্ট প্রত্যেক এভরি ইয়ার বেরোয়, সেখানেও রিক্রুটমেন্ট হয়। এবছর প্রবাবলি আমরা আশা করছি আরো বেশি বেরোবে। তো এই রিক্রুটমেন্ট তো থাকেই, তার জন্য নিজেকে একটু প্রপার পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আগেকার দিনে কি ছিল, যখন আমরা পাস আউট তখন কম্পিটিশন অনেক কম ছিল। এখন এত ফার্মাসি কলেজ খুলে গেছে, আপনি প্রাইভেট বলুন, প্রচুর কলেজ খুলে গেছে। তো এখন প্রত্যেক বছর লাখ লাখ স্টুডেন্ট বেরোচ্ছে। তার মধ্যে যদি আপনাকে টিকে থাকতে হয়, অস্তিত্বের জন্য লড়াই করতে হবে, আপডেটেড থাকতে হবে। আর এখনকার দিনে, আমি এটা আগেও বললাম আপনাকে, এআই এর যুগ হয়ে গেছে, আপনার হাতে গ্যাজেটস এসে গেছে, ফোন থাকলে আপনি পারবেন না এরকম কিছু হতে পারে না। আচ্ছা হ্যাঁ, একটা রেকটিফিকেশনে যাই, আমি বলেছিলাম ডি ফার্মের জন্য প্রবাবলি 150 আওয়ার্সের একটা ট্রেনিং লাগে, ওটা আপনার লাগবে হচ্ছে 300 ঘন্টার ট্রেনিং। আচ্ছা, ডি ফার্মের পরে একদম একদম। আচ্ছা, ডি ফার্মটা যেহেতু আমাদের পুরো কাজটাই হয় হসপিটাল ক্লিনিক্যাল ফার্মাসির উপরে, তো ওদের ট্রেনিং পিরিয়ডটা একটু বেশি। ঠিক 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 ঠিক। আর বি ফার্মের জন্য আমাদের প্রোডাকশন 1 মান্থ হলে এনাফ। ওকে ওকে, তাহলে ডি ফার্মের পরে একটা 300 ঘন্টার ট্রেনিং আমাদের দরকার। আচ্ছা, আমরা গভর্নমেন্ট জবের কথা বললাম, আমরা প্রাইভেট জবের কথা বললাম, আমরা ফার্ম ডির কথাও বলেছি। বিদেশে যদি আমাদের কিরকম সুযোগ থাকে, আমাদের দেশ থেকে কি বিদেশে ফার্মাসিস্টরা যাচ্ছেন, বা গেলে কি ধরনের চাকরিতে তারা জয়েন করছেন? হ্যাঁ দেখুন, বিদেশের যাওয়ার তো একটা টেন্ডেন্সি আমাদের, ধরুন ইন্ডিয়ানদের মধ্যে একটা খুবই চিরকালই আছে। হ্যাঁ, তো যেটা হয়, আপনি ধরুন, আমি যেটা আপনাকে ফার্মডি বললাম, ফার্মডির প্রচুর এক্সপোজার আছে আপনার বিদেশে, ঠিক আছে? আপনি ওখানে গেলে ওই প্রেসক্রিপশন লিখতে পারেন, রাইট? মানে ধরুন আপনি যদি দুবাই সাইটগুলো দেখেন, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা অলরেডি দুবাই বেস্ট। আচ্ছা, ওখানে এক্সপোজার অনেক বেশি। মানে ফার্মাসিস্টদের গুরুত্ব ওয়েস্ট বেঙ্গলে যতটা, বাইরের কান্ট্রিতে আরও অনেক বেশি। ওদের ওই জায়গাটা যেটা ফার্মাসিস্টরা পেতে পারে, ওরা সেই জায়গাটা ক্রিয়েট করেছে। মানে ধরুন ওখানে ডক্টরসরা প্রবাবলি ডায়াগনোসিস করে দেয়, কি মেডিসিন চলবে, কাউন্সিলিং, সব ফার্মাসিস্ট, পুরো বড় পার্টটা তার মাঝখানে ফার্মাসিস্টের। ঠিক, আপনি খুব সুন্দর একটা কথা বললেন যে তারা ওখানে একটা জায়গা ক্রিয়েট করে নিয়েছে। এটা আমার মনে হয় আমাদেরও এখানে যারা ফার্মাসিস্ট, তাদেরও একটা দায়িত্ব, নিজের গুরুত্বটা, যে আসলে কাজটা অনেকটা, সেটা যদি দায়িত্ব করে করা হয়, একদিন না একদিন সেই জায়গাটা অপরিহার্য হয়ে উঠবে, যে কতটা জরুরি এবং তাদেরই করতে হবে। সেটা নিজের উপরও ডিপেন্ড করছে যে আমরা কিভাবে জায়গাটা তৈরি করছি, সেটাই। আচ্ছা, আপনার কয়েকটা টার্ম আমরা শর্টে জেনে নিই। আমরা তখন বললাম রিসার্চ ওয়ার্ক, আমি 3টে জিনিস জানবো। রিসার্চ ওয়ার্কটা কি, মানে রিসার্চ বলতে কি, কারণ বিদেশে তো রিসার্চেরও অনেক সুযোগ থাকে আমাদের ইন্ডিয়ার তুলনায়। মেডিকেল রাইটিং, সেটাই বা কি? আর ফার্মাকোভিজিলেন্স আপনি বারবার বলছিলেন, সেটাও একটু ডিটেলে যদি আপনি আমাকে বুঝিয়ে দেন। তাহলে প্রথম আসি ক্লিনিক্যাল রিসার্চ। হ্যাঁ দেখুন, ক্লিনিক্যাল রিসার্চ যেটা আসে আমাদের, ওটা আসে ধরুন কোনো একটা মলিকিউল, মানে ধরুন ড্রাগ করতে গেলে তো আমাদের একটা মলিকিউল দিয়ে শুরু করতে হবে। সেটা ধরুন ওই মলিকিউলের ফার্মাকোলজিক্যাল ভ্যালু কতটা, সেটা জানার জন্য, বা ধরুন আমি যে ড্রাগটা বানিয়ে ফেলেছি সেটা আদেও হিউম্যানের জন্য ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, সেই থ্রু আউট প্রসেসটা একটা লং রিসার্চ প্রসেস। তার অনেক ফেজ আছে, তার ধরুন 4টে ফেজ আছে, 0, 1, 2, 3, 4। মানে ধরুন আমি যে রিসার্চ মলিকিউলটা বানালাম, সেই মলিকিউলটা প্রথমে ধরুন ট্রায়াল চলে, বিভিন্ন ট্রায়াল। প্রথমে ধরুন অ্যানিমালসদের উপর চলে, তারপর হেলদি ভলেন্টিয়ার্সদের উপর আসে। আমরা এগুলো খুব শুনছিলাম করোনার সময়। হ্যাঁ, কোভিডের সময় ডেফিনেটলি আপনি শুনে থাকবেন যে অনেক মেডিসিন এখনো ট্রায়ালে আছে, মানে ওটা অলরেডি রিসার্চের আন্ডারে চলছে, অ্যানিমালের উপর ট্রায়াল চলছে, কিন্তু হেলদি ভলেন্টিয়ার্সকে দেওয়ার আগে তাকে অনেক ফেজের মধ্যে দিয়ে যেতে হয়, তবেই সেটা মার্কেটে আসে, তবেই সেটা সোল্ড আউট হতে পারে বা কিনতে পারে। ঠিক, এবং সেটা তখন সেফ বলে মানা হয়। এবার এই সেফেরও অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। ধরুন আজকে আমি একটা রিসেন্ট ক্যান্সারের কোনো মলিকিউল আবিষ্কার করলাম, যেটা দিয়ে একটা ড্রাগ আমি বানিয়ে দিলাম, একটা মেডিসিন বেরিয়ে গেল। যে প্রসেসটায় আমি ওই মলিকিউলটা থেকে একটা ড্রাগ মার্কেটে আসা পর্যন্ত বের করলাম, সেটা কামস আন্ডার আপনার ক্লিনিক্যাল রিসার্চ।
ঠিক তাই। এইবার এবং বেরোবার পরেও তার ক্ষতিটা একদম, এবার বেরোনোর পর যে ক্ষতি সেটা আপনার উপর ভালো কাজ করছে, আমার উপর খারাপ কাজ করছে। ঠিক তাই। কারণ আপনার বডি আর আমার বডি অনেক ডিফারেন্ট। মানে আপনার কোনো জিনিসটা থেকে যদি কোনো অ্যালার্জেটিক রিয়াকশন হতে পারে, সেটা আমার নাও হতে পারে। আপনার আজকে প্যারাসিটামল খেলে হেডেক হতে পারে, আমার প্যারাসিটামল খেলে হেডেক নাও হতে পারে। ঠিক তাই। এই যে পুরো ব্যাপারটা, ধরুন যে ড্রাগটা আমার অলরেডি মার্কেটেড, সেটার ভালো দিক কি, সেটা দিয়ে ভালো কিছু হচ্ছে কি, বা আপনার জন্য ভালো হচ্ছে, আমার জন্য খারাপ হচ্ছে, সেই পুরো ব্যাপারটা দেখা হচ্ছে আপনার ফার্মাকোভিজিলেন্স। ও আচ্ছা আচ্ছা, মানে সবকিছু লিঙ্কড একে অন্যের সঙ্গে। মানে ক্লিনিক্যাল রিসার্চ করে আমি একটা জিনিস মার্কেটে এনে দিলাম, মানে এক্স্যাক্টলি একটা মলিকিউল থেকে সেটা তারপর ট্রায়ালে এলো, ট্রায়াল থেকে সেটা দেখলাম ট্রায়ালে পাস করে গেল, তারপর আমি হিউম্যান বিইং এর জন্য এটাকে লিস্ট করলাম যে এবার সেটাকে আমাকে কম্পোজিশনে ফেলে একটা ট্যাবলেট বা ক্যাপসুল বানানো যেতে পারে, দিয়ে তারপর আমি সেটাকে মার্কেট করলাম। এবার মার্কেট করে এটা দিয়ে আপনার শরীরে ভালো কাজ হচ্ছে, সেটা আমার শরীরে খারাপ কাজ হচ্ছে। প্রত্যেকটা স্টেপ থেকে খুঁজে বার করাগুলো হচ্ছে ফার্মাকোভিজিলেন্স। ফার্মাকোভিজিলেন্স হচ্ছে সেই রিপোর্টটাকে তৈরি করে সেই জায়গায় পাঠানো, এক্স্যাক্টলি। প্রত্যেকটা রিসার্চ হচ্ছে আমার ক্লিনিক্যাল যেটা আপনার আছে, ওই যেটা আপনি বললেন ওই R&D যেটা কাজ, তারপরে হচ্ছে ওই ডেটাগুলো, পুরো ডেটা কম্পাইল করলাম যে কি হচ্ছে না হচ্ছে, অ্যাডভার্স এফেক্ট কি হচ্ছে, পজিটিভ রেজাল্ট কি হচ্ছে, সেই কাজগুলো হচ্ছে আমার ভিজিলেন্সে। ঠিক তাই। মানে রিসার্চে আসছে, রিসার্চের কাজ, লাস্টে ডেটার যে কাজগুলো আসছে সেগুলো হচ্ছে ভিজিলেন্স করছে। এই টোটাল জিনিসটাতে প্রত্যেকটা জায়গাতেই তো আমার ফার্মাসিস্টকে দরকার হচ্ছে। প্রত্যেক জায়গাতে শুধু ফার্মাসিস্টই আছে অ্যালং উইথ ডক্টরস। ঠিক তাই, যারা প্রেসক্রাইব করছেন এবং সেটা করছেন আর কি। এটা তো দেখুন, ধরুন আমি একটা জিনিস রিসার্চ করে, R&Dতে রিসার্চ করে, ক্লিনিক্যাল রিসার্চ করে, ট্রায়াল করে বের করে দিলাম, এবার আমি আপনার কাছে এসেই জানতে পারবো না যে ওটা আপনার কোন পেশেন্টের জন্য কি কাজে লেগেছে, ওনার জন্য ভালো হয়েছে, ওনার জন্য খারাপ হয়েছে। তো ডক্টরসদের ছাড়া কোনোভাবেই কিছু পসিবল না, কিন্তু এই পুরো জিনিসটা লুক আউট করেন, মানে ফ্রম 0 to 100, একদম তাই। সেই জিনিসটা দেখার জন্য যাদের লাগবে সেটা হচ্ছে ফার্মাসিস্ট। বহু মানে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায় তাদের দরকার এবং সেখানে কাজের সুবিধা আছে। আচ্ছা, আমি প্রশ্ন করব, আপনার এতদিনের অভিজ্ঞতা, অনেক ছাত্রছাত্রী আপনার সামনে দিয়ে বেরিয়ে গেছে, তারা খবরও দেয় আমরা এখানে কাজ করছি, ওখানে চাকরি করছি, সবকিছু। এর মধ্যে কত সংখ্যককে আপনি লক্ষ্য করছেন যে তারা নিজেদের ব্যবসা খুলেছে ফার্মাসি লাইনে? এরকমও তো নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। প্রচুর আছে। আমি আপনাকে ফার্স্টই একটা কথা বলেছিলাম যে এখন মানুষ ভাত মুড়ি খেতে ভুলে গেলেও মেডিসিন খেতে ভুলবে না। এখন যা সিনারিও এসেছে, আমাদের যা স্ট্রেস যা বেশি, মানে প্রপার মেনটেন করা যাচ্ছে না নিজেকে। তো সেক্ষেত্রে দেখুন, ব্যবসা এটা তো একটা বলতে গেলে অনেকের রক্তে থাকে। যে ধরুন ব্যবসায়ী ছেলে, সে দেখবেন পরে ব্যবসাতেই নামছে। মানে আমার কাছে এরকম আমার প্রচুর স্টুডেন্ট আছে, বা ধরুন আমার বন্ধুরাও দেখা যাবে, হয়তো আমি আপনাকে বলছি আমার বন্ধুদের মধ্যে 80% তারা বিজনেসই করে, সেটা হোলসেল হোক, রিটেল হোক। কারণ এই প্রফেশনটা না আপগ্রোয়িং, মানে সব বন্ধ হয়ে গেলেও প্রোডাকশন কোম্পানি কোনোদিনও বন্ধ হবে না। ওষুধ তো আমাদের লাগবে, যতদিন মানুষ আছে। একদম তাই। আপনার ওষুধের বিক্রিও কোনোদিনও কমবে না। এখন এই যে আপনি বলছেন, আগেকার দিনে কতগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, ম্যাক্সিমাম আপনি তো দেখেছেন যেগুলো ধরুন ওই সিকিমে আছে, বাদিতে আছে, হরিদ্বারে আছে। এখন তো আপনি দেখতে পাবেন যে কত প্রোডাকশন কোম্পানি তৈরি হয়েছে। প্রয়োজন বেড়ে গেছে মানুষের এখন ওষুধের, আপনি যেটা বললেন আর কি, খাবার থেকে ওষুধ বেশি, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি আমাদের। তাহলে এটা বলতে পারি আমরা যে বিজনেসেও বহুজন যাচ্ছে, যেটা নিয়ে আমরা প্রথমে হয়তো অতটা কথা বলিনি, এবং সেখানে তো সে যখন সে সাবজেক্টটা জানবে, যে সাবজেক্টটা নিয়ে সে ব্যবসা করছে সেটা নিয়ে তার পড়াশুনো, তাহলে তার পক্ষে অনেক সুবিধা হয়ে যাবে, সে অনেক কনফিডেন্সের সঙ্গে কাজ করতে পারবে। আপনি বর্ধমানেও যদি দেখেন না, এখন মেডিসিনের প্রোডাকশন কোম্পানি বর্ধমানেই আছে। অনেকেও হয়তো এটা জানে না। হ্যাঁ, সত্যি তো। এক্স্যাক্টলি, এখন প্রোডাকশন কোম্পানি বর্ধমানেও আছে। তো মানে ধরুন এরকম প্রোডাকশন কোম্পানি করতে গেলে আপনার বেস যদি ফার্মাসি হয়, আপনার পক্ষে এই জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে, যে কিভাবে কি চলবে। ওই ব্যবসাটার ক্ষেত্রেও তো আমার জন্য ইজি হয়ে যাবে। আমরা জানতাম আগেকার দিনে ফার্মাসি শুধু ওই বাইরের জায়গাগুলো
জায়গাগুলোতে হতো, সিকিম বা হ্যাঁ, তাই তো। কিন্তু এখন কলকাতাতে প্রচুর কোম্পানিস আছে, প্রোডাকশন কোম্পানি, বর্ধমানেও আছে। আর তার থেকে বড় কথা, আপনি হোলসেল বলুন, রিটেল বলুন, বিজনেসই বিজনেস। এখন মেডিসিন বিজনেস তো সব থেকে ঠিক তাই, এবং যেটা থামার নাম নেবে না কোনোদিন, থামার নাম নেবে মানে আমরা চাই না চাই কিন্তু থামার নাম নেবে না। ফার্মা কোম্পানি এখন সব থেকে টপে রান ঠিকই করে, তাই, যে কোনো ফার্মা কোম্পানি। একদমই তাই। সে আমরা যারা ছোটখাটো ভাবে শেয়ার বাজারে ইন্টারেস্টেড তারাও বোঝে এই কথাটা, যে কি জায়গায় আমরা যাচ্ছি। তাহলে আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা এটা একটা প্রশ্ন সব ক্ষেত্রে আমাদের কাছে মানে ম্যান্ডেটারি হয়ে গেছে, সেটা হচ্ছে এআই। এআই কি আপনার কি মনে হয় এই জবকে কোনো রকম ভাবে মানে কি বলবো, আপনি এফেক্ট করতে পারে জিনিসটা, যে ফার্মাসির জব অতটা থাকবে না বা কিছু না, নতুন রূপ নেবে এবং সেটার নতুন নতুন সুযোগ তৈরি করবে? আপনার কি মনে হয়? দেখুন, এই ব্যাপারটায় বলতে গেলে একটা জিনিস জানতে হবে, হিউম্যান ব্রেনকে কোনোদিনই এআই রিপ্লেস করতে পারবে না। অবশ্যই। ধরুন রিসার্চের দিকে যে কাজগুলো আছে আমাদের R&Dতে, আপনাকে লোক তো থাকতেই হবে যে ওই জিনিসটা খাটানোর জন্য, যে কোনটা কার সঙ্গে যাবে, মানে কিভাবে আমরা একটা জিনিস ট্রায়াল দিয়ে এনে সেটাকে মার্কেটেড করতে পারবো। এআই কি করতে পারে, এআই আমাদের কাজটাকে আরেকটু ইজি করে দিতে পারে এবং তাড়াতাড়ি করার ব্যবস্থা করতে পারে। মানে আগেকার দিনে যেটা কি হতো, যে একটা ড্রাগ বাজারে আনতে গেলে, মানে মার্কেটে আনতে গেলে, মানে ইয়ার্স কেটে যেত। ঠিক তাই। 13 বছরের রিসার্চ চলছে, এখনো চলে, 13 বছরের রিসার্চ চলছে, 40 বছরে। ধরুন আমরা যদি এখন ক্যান্সারকে ধরি, এখন ক্যান্সারের মেডিকেশনেও ক্যান্সার তো ঠিক হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি তো ঠিক হয়ে যাচ্ছে। আগেকার দিনে ক্যান্সার মানে ছিলই যে আর বাঁচবে না, মারা যাবে, মারণ রোগ সবার বাড়িতেই এরকম ছিল। কিন্তু এখন তো আস্তে আস্তে জ্বরের মতো ক্যান্সার হয়ে গেছে, প্রত্যেকটা বাড়িতে আপনি একটা দুটো পেয়েই যাবেন। একদম বাস্তব কথা। একদম। আগেকার দিনে যেটা হতো, এআই না থাকার জন্য যে প্রবলেমটা হতো, সেটা হচ্ছে যে টাইম পিরিয়ডটা লাগতো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য, সেটা অনেক কমিয়ে এনেছে, সেটা অনেক বেশি ছিল। মানে 40 বছর 50 বছর লাগছে শুধু একটা মলিকিউলকে আনতে গেলে, যে এই মলিকিউলটার এই একটা ফার্মা, মানে আবিষ্কারের পর মানুষ অবধি আসতে 30 বছর সময় লেগে যাচ্ছে, যে এটার শুধু একটা ফার্মাকোলজিক্যাল এফেক্ট আছে, এটা বুঝতে লাগছে মানে 15 বছর। ঠিক। এখন যেটা হয়েছে, এআই আসার পর থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে গেছে, ধরুন প্রসেস, ডেটা অ্যানালিসিস এত তাড়াতাড়ি হয়ে গেছে, যে কোনো একটা মলিকিউল যদি আজকে বেরোয়, সেটা আমি উইদিন 15 ইয়ার্সের মধ্যে তার আমি ফর্মুলেশন বানিয়ে আমি মার্কেটেড করে দিতে পারবো। বিশাল ব্যাপার। এআই আসতে এই জিনিসটা ভীষণ হচ্ছে। তাহলে আমরা তো বলবো যে এআই তাহলে আমাদের সায়েন্সের এখানে ফার্মাসিতে খুবই একটা ভালো কাজ করছে, এবং তাতে নতুন নতুন দিক খুলে যাবে ফার্মাসিস্টদের জন্য। মানে এটা একটা যেহেতু একদম প্র্যাকটিক্যাল বেস সায়েন্সের লাইন বা স্ট্রিম, সেখানে আমাদের এটা ভয় পাওয়ার নেই যে এআই চলে এলে বোধহয় আমার কাজটা এআই করে দেবে, বরঞ্চ আমার কাজের সুবিধা করে দেবে। মানে ধরুন আপনি যেটা বলছেন, যে একটা মেডিসিন শপে যে ফার্মাসিস্ট আছে, এআই কি একটা পেশেন্টকে কাউন্সিলিং করে দিতে পারবে? কাউন্সিলিং এর জন্য একটা আপনাকে মানুষই লাগবে, যে আপনার সঙ্গে 1-to-1 বসে কথা বলবে। এআই কি করতে পারে, ওর এই প্রবলেম আছে, তার জন্য এই জিনিসটা ওকে করা যেতে পারে না, যেটা টাইম কনজিউমিং ছিল, ও সেটাকে রিডিউসিং করে দিয়েছে। ঠিক তাই। তো এআই কোনোদিনই একদম রিপ্লেস করতে পারবে না, বরঞ্চ সুবিধা অনেক ধরনের। আচ্ছা, কোন ধরনের, আপনাকে যদি বলি যে এরকম অনেকগুলি বাচ্চা ধরুন এসছে, তারা এইচএস পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, আপনি দীর্ঘদিন ধরে টিচিংয়ে আছেন, আপনার কাদের মনে হয় যে এরা উপযুক্ত, বা অভিজ্ঞতা থেকে, বা এরা এরপরে কিছু একটা করে ঠিক উঠতে পারবে, মানে কাদের উপযুক্ত মনে হয়, কি ধরনের গুণগুলো থাকা দরকার ফার্মেসি পড়ার আগে, অ্যাপার্ট ফ্রম দ্য ডিগ্রি, মানে এইচএস এর বা +2 এর ডিগ্রি? হ্যাঁ, দেখুন, মানে ফার্মাসি পড়ার জন্য যেটা লাগে, আপনি যদি ওই স্কোরিং এর উপর না যান, আমরা তো এতদিন ধরে প্রফেশনে আছি, আমি বেসিক্যালি দেখি যাদের ধরুন অ্যাম্বিশনটা অনেক হাই, মানে ধরুন ফার্মাসি পড়ছি, আমি যখন তাদের কাউন্সিলিং এর জন্য বসি, যে এরপর তোরা কি করতে চাস বা এরপর কি করবি, আমি ওই ভিশনটা দেখি যে ওরা কি করতে চায়। মানে আমার এরকম প্রচুর স্টুডেন্ট আছে যাদের ভিশনটা প্রথম থেকেই খুব ক্লিয়ার ছিল, যে ম্যাম আমার চাই না হচ্ছে প্রাইভেট জবও চাই না, আমার গভর্নমেন্ট জবও চাই না, আমি বিজনেস করব, আমার ভিশন এদিক থেকে খুব ক্লিয়ার, আমি এই রেজিস্ট্রেশনটা নিয়ে এই করব, আমি এরপর এই প্রোডাকশন কোম্পানি খুলবো। ওই যে আমি বললাম যে এখন ফোন থাকলে একটা ছোট বাচ্চাও জেনে যেতে পারে যে একটা জিনিস খুলতে গেলে আপনার কি লাগে, কোন দিকে এগোলে আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবো। আমি দেখি
যার ধরুন ওই এনার্জেটিক ব্যাপারটা আছে যে ম্যাম আমি করে নেবো, আপনি আমাকে গাইড করুন যে এই জায়গাগুলো করতে গেলে আমাকে কার সঙ্গে কথা ঠিক তাই। বলতে হবে, এই জায়গাটা গেলে আমাকে আর কি কি জিনিস ডেভেলপমেন্ট করতে হবে, সেটা পার্সোনালিটি হোক, সেটা আপনার ঠিক, ওয়ে অফ ঠিক, টকিং ঠিক। হোক, কোন জিনিসগুলোর উপর কাজ করলে ধরুন আমি নিজে কিছু করে নিতে পারবো। ঠিক তাই, ঠিক তাই। তো মানে আমি যখন কাউন্সিলিংয়ে বসি আমি ওই জিনিসটাই দেখি। মানে ধরুন আমাকে আমার অনেক ফ্যাকাল্টিসরাও বলেছে যে যারা ধরুন কলেজের সব থেকে বেশি বদমাইশ বাচ্চা আমি তাদের খুব মাথায় তুলে রাখি, হ্যাঁ। কারণ আমার মনে হয় যে কোনো বড় রিভলিউশন করতে গেলে ওই বদমাইশ ব্রেন ছাড়া না হয় না। একদম তাই, সবাই তাই বলে যে একটা হ্যাঁ। জায়গা তাদের মাথায় আসলে তারা বদমাইশ তো না, তাদের মাথায় অনেক কিছু হ্যাঁ ঘুরছে। এক্স্যাক্টলি, মানে অনেক তাদের কিছু। মাথায় একসঙ্গে 5টা কাজ চলে, তাই তারা অত এনার্জেটিক। ঠিক, একটা পার্টিকুলার কাজ করছে না বলে তারা আমরা বদমাশ বলে একদম, বলি, একদম, তাই একদম। ব্যাপারটা তাই। হ্যাঁ মানে ওই পুঁথিগত বিদ্যার উপর আমি কোনোদিনই জোর ঠিক, দিই না। ঠিক। ওই পুঁথিগত বিদ্যা সবাই এগোচ্ছে, ইঁদুর রেসে আমিও পার্টিসিপেট করে দিলাম। কিছু ইন্ডাস্ট্রি একটা- রেডি হতে হবে, নিজেকে কি বলবো মানে স্ট্রিট স্মার্ট হতে হবে। একদম স্ট্রিট মার্ট হ্যাঁ। হতে হবে। আর সেকেন্ডলি যদি নিজের কিছু করার জন্য না ভাবি, যদি ধরুন আমরা নিজেদের জন্য করার জন্য না এগোই, আপনার দেশই বা কি করে এগোবে? সব কিছু তো বটেই, একটা সে শুরু তো হয় বটেই। যে নিজের একটা এন্টারপ্রেনারশিপ ঠিক, দিয়ে না। ঠিক, 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 তো ঠিক। আমি সবাইকে এনকারেজ করি ওই দিকটায়, ঠিক, যে নিজের ঠিক। কিছু একটা করা উচিত, নিজের ভাবা উচিত। রাদার ধরুন চাকরি তো প্রচুর ভালো আছে, আর ফার্মাসি পড়ে বসে তো কেউ থাকবে না, কেউ থাকছে। সবাই এটা তো একটা দারুণ পজিটিভ আজকে আমরা স্টেটমেন্ট শুনতে পেলাম এবং সেটা দর্শকরা শুনছেন। আমি শেষ পর্যাতে কয়েকটা প্রশ্ন করব যেগুলোর হয়তো হ্যাঁ নাতে উত্তর হয় না, আচ্ছা কিন্তু আমি বলবো হ্যাঁ নাতে উত্তর দিন। ঠিক আছে। আমরা এর ডিটেলে যাব না, মনে হবে না এই হলে মানে বলতে গেলে তো 1 ঘন্টা বলা যায়। একদম। আমি জাস্ট অভিজ্ঞতা থেকে বলবো যে আমরা হ্যাঁ নাতে বা এটা ভালো না এটা ভালো। তার মধ্যে আমি যদি বলি তাহলে ভবিষ্যতে ফার্মাসিস্টের চাহিদা বাড়বে না কমবে, কি মনে হয়? ডেফিনেটলি বাড়বে। ডেফিনেটলি বাড়বে। আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্ন, ডি ফার্ম না বি ফার্ম? বি ফার্ম। বি ফার্ম অবশ্যই। হায়ার আচ্ছা স্টাডিজ ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্নের উত্তর আপনারা দুটো আপনি বলতে পারেন যে দুটোই একই, আচ্ছা। কারণ আমার নিজেরই মনে হচ্ছে পরের প্রশ্নের হয়তো এরকম উত্তর হতে পারে। গভর্নমেন্ট জব না প্রাইভেট জব? দুটোই, ওটা ডিপেন্ড করে হ্যাঁ। কে কোন দিকে যেতে চায়। কে কারো কোন দিকে গভর্নমেন্ট যেতে- জব ভাল লাগে, কারো প্রাইভেট জব ভাল লাগে। আরো এক্সপ্লোর করা যায় অনেক বেশি বাইরে। গভর্নমেন্টের তো একটা সময় সীমা থাকে, ওই জায়গায় সীমাবদ্ধ হয়ে যেতে ঠিক, হয়। ঠিক, প্রাইভেটের কোনো ওরকম লিমিট থাকে ঠিক, না। ঠিক, সে তাই। নিজের উপর কাজ করলে সে আরো আরো গ্রো করতে পারবে, একদম, এক্সপ্লোর একদম। করতে পারবে। একটার উত্তর আমি লাস্ট কিছুক্ষণ আগে পেয়েই গেলাম, তবু জিজ্ঞেস করি, চাকরি না ব্যবসা? ব্যবসা ডেফিনেটলি। ব্যবসা, এবং সেটা তো আপনি প্রচুর অভিজ্ঞতা দিয়ে দেখছেন যে বহু লোক এটা করছে। একদম। আর ফার্মাসির যেটা আপনি বলছেন, এখন সবথেকে গ্রোয়িং ইন্ডাস্ট্রি হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রি। ঠিক তাই। তো আপনাকে ওই ইন্ডাস্ট্রি ওরিয়েন্ট ভাবতে গেলে প্রোডাকশন হাউস খুলতে হবে, তারও কিছু প্রোটোকল আছে, এরকম ঠিক। বললে তো হয়ে যাবে না। ঠিক, ঠিক। তো সবথেকে গ্রোয়িং আপনার বিজনেসই হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রি। ঠিক। তো আমি ডেফিনেটলি সাজেস্ট করব, যদি কারো সেই ধৈর্য থাকে, সেই ইচ্ছা প্যাশন থাকে, থাকে, ডেফিনেটলি বিজনেস। ডেফিনেটলি বিজনেস। আচ্ছা, দেশ না বিদেশ? ইন্ডিয়াতে চাকরি করা ভালো না বিদেশে? আপনার অভিজ্ঞতা থেকে কি, কারণ আপনার বহু বন্ধু যে বলছেন যে দেশকে দেশে- হয় না, হ্যাঁ বিদেশ তো এগিয়ে আছে, দেশকে ঠিক, এগিয়ে বিদেশের ঠিক। কাছে নিয়ে যেতে হবে। ঠিক ঠিক তাই, ঠিক একদম। তাই। এবং প্রচুর পরিমাণে তো সুযোগ সুবিধা একদম, আসছে একদম। বিভিন্ন দিক থেকে আমাদের দেশেও। আপনাকে যদি এরকম ভাবে বলি, ওষুধের দোকানে নিজেকে ইনভলভ করা থেকে শুরু করে ফার্মাকো ভিজিলেন্স থেকে ক্লিনিক্যাল ট্রায়াল সবের মধ্যে আমরা পেলাম। মানে ডি ফার্ম করে 20-30 হাজার থেকে শুরু করে বি ফার্মে 1.5 লাখ টাকা অবধি শুনলাম। হাইয়েস্ট পেইং জব আপনি কি শুনেছেন এর মধ্যে, যে আপনার সময়ের বা সেই চেনার মধ্যে যে এইরকম একজন আছেন, তিনি এত টাকাও হয়তো পাচ্ছেন, এটা হাইয়েস্ট? হ্যাঁ ডেফিনেটলি। ধরুন বি ফার্ম করে কেউ যদি এখন বি ফার্ম করার পর এম ফার্ম করা যায়, হ্যাঁ রাইট। ঠিক আছে, এম ফার্ম ছাড়াও কেউ এমবিও করতে পারে। হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ। তো আমি এরকমও দেখেছি কেউ বি ফার্ম করার পর এমবিএ করে, যেগুলো ধরুন জিএম হয়, বড় বড় হসপিটাল, জেনারেল ম্যানেজার। আচ্ছা, আমি হাইয়েস্ট পেইং জব ওটাও শুনেছি, ড্রাগ ইন্সপেক্টরেরও অনেক হাইয়েস্ট ঠিক পেইং জব ঠিক হয়। ঠিক 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 এই তাই। জায়গাগুলো যাওয়া যায়। হ্যাঁ তাই তো, সত্যি এমবিএ করা বা তারপর এম ফার্ম যেটা, হ্যাঁ। এই দুটো তো আছে। এম ফার্ম করে কি ধরনের চাকরি, ওটা কি মেনলি টিচিং না? হ্যাঁ দেখুন, মেনলি টিচিং না, টিচিংটা এই জন্য কারণ ওটার পর একটা স্পেশালাইজেশন হয়ে যায়। ধরুন আমি বি ফার্ম করলাম, আমি একবারে 10টা সাবজেক্ট পড়েছি বি ফার্ম। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, বি ফার্মে আমি 10টা সাবজেক্ট পড়েছি, কিন্তু মাস্টার্সে গিয়ে আমি একটা সাবজেক্ট করছি স্পেশালাইজেশনের ঠিক উপরে। তো সেক্ষেত্রে না আমার একটা স্পেশালাইজেশন চলে এলো, সেটাতে আমার ধরুন ওই প্রফেসর জায়গাটায় তো যাওয়া যায়। আর আপনার তারপর R&D বলুন, ধরুন রিসার্চ ডেভেলপমেন্ট, এই ক্লিনিক্যাল ট্রায়ালে বলুন, ক্লিনিক্যাল রিসার্চ বলুন, সব জায়গাতে হায়ার স্টাডিজের তো একটা আলাদাই জায়গা আছে। তো হায়ার স্টাডিজ আমি ডেফিনেটলি সবাইকে সাজেস্ট করবো হায়ার স্টাডিজ করতে।
ঠিক তাই। হ্যাঁ, এবং একদম। তাহলে আর যারা টিপিক্যাল সেলসে যেতে চান বা এটা তারা এমবিওটাও করতে Exactly, পারে। যারা typical এবং সেখানে আপনি sales এ বললেন তো যেতে চায়- হসপিটাল ইন্ডাস্ট্রিতেও তারা বড় বড় একদম। জায়গায় আছে। মানে জেনারেল ম্যানেজারকে যদি আপনি জিজ্ঞেস করেন, সাপোজ অ্যাপোলো হসপিটাল, তার জেনারেল ম্যানেজারকে আপনি জিজ্ঞেস করবেন ফার্মাসির, সে ডেফিনেটলি বিফার্ম করার পর এমবিএ করে এসেছে। রাইট রাইট। তো হ্যাঁ, এই একটা বড় জায়গাও তো রয়েছে, বিশাল বড় জায়গা বিশাল বড় রয়েছে। জায়গা রয়েছে এখানে আর কি। মানে আপনি ধরুন এই যে এইচআর রিলেটেড জবগুলো ফার্মা কোম্পানি সব এমবিএ করা, সব এমবিএ আফটার ডুইং ফার্মাসি। একদম আফটার ডুইং বিফার্ম। মানে আমরা যদি আজকে কথা বলি আমাদের এপিসোডে, সত্যি করেই ফার্মাসি করার পর কি কি ব্রাঞ্চে যাওয়া যেতে পারে, হেলথ সেক্টরে এভরি ব্রাঞ্চকে টাচ করা যেতে পারে ফার্মাসি করে। একমাত্র ফার্মাসি এমন একটা ট্রেড যেটা দিয়ে এভরি ব্রাঞ্চে টাচ করা যেতে পারে এবং অটোমেটিক্যালি তাহলে চাকরির বাজারটাও অনেকটা ফাস্ট হয়ে যাচ্ছে। একদম, একদম। তাহলে আমরা সবসময় বলবো আজকে আমাদের দর্শকরা যারা শুনছেন, যারা ছোট ছোট যারা আছেন, যারা এইচএস পাস করেছেন বা তাদের বাবা মারা, তারা আজকে শুনছেন যে কিভাবে ফার্মাসি থেকে যে বিভিন্ন জায়গায় করে যায়, হয়তো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, তারপরে আমরা অনেক সময় ভেবে উঠতে পারি না আর বাকি কি আছে। কিন্তু এই ধরনের যে আমাদের স্ট্রিমগুলো আছে তারা কিন্তু বিশালভাবে হেল্পফুল এবং বিভিন্ন লোক, প্রচুর লোকজন এর মধ্যে দিয়ে কিন্তু আজকে গিয়ে তারা জীবনে একটা সফল জায়গায় পৌঁছেছে। ঠিক এইরকমভাবেই আপনাদের যদি অন্যান্য কেরিয়ার সম্বন্ধে বা যেমন আমরা প্লেক্সাস উইথ পরীক্ষিতে করে থাকি, অন্যান্য সাবজেক্ট সম্বন্ধে আপনাদের জানার কোনো ইচ্ছা থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানান। আমরা অবশ্যই তাদের এক্সপার্টদের সঙ্গে কথা বলবো এবং সেই ডিসকাশন আপনারা শুনতে পারবেন। আমরা এনরিচড হব, আপনি এনরিচড হবেন। আপনারা সঙ্গে থাকুন। আমাদের এপিসোড, আমাদের যে জিনিসগুলো আপনাদের ভালো লাগছে, যাদের জন্য এটা উপকারী, তাদের শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।